ওকে, সো আমরা স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, প্রথমে আমি একটু ওভারঅল একটু আইডিয়া দিতে চাই যে আমরা এই পার্টিকুলার কোর্সে কি কি শিখব, এবং সেগুলোর মধ্যে কি কি টপিক আমরা কভার করব, কিভাবে সেগুলো কোর্সগুলো করানো হবে, কি কি টপিকে আপনাদের আলোচনা করানো হবে, কি কি জিনিস আমরা মানে ফাইনাল যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমাদের আউটকাম কি কি থাকবে, সে বিষয়ে একটু আমি আলোচনা করতে চাই প্রথমেই। ঠিক আছে? আচ্ছা, আমাদের যে কোর্সটা এই যে আমরা আমরা সব আপনারা যে সবাই এই কোর্সে এনরোল করেছেন, সেই কোর্সটার নাম দেওয়া হয়েছে মাস্টারিং টেকনিক্যাল অ্যানালিটিক্স। এবং খুবই মানে ভাবনা চিন্তা করেই এই কোর্সটার নাম দেওয়া হয়েছে মাস্টারিং টেকনিক্যাল অ্যানালিটিক্স। বেসিক্যালি টেকনিক্যাল নামটা এই জন্যই চুজ করা হয়েছে, কেন কি এই কোর্স থ্রু আউট এই কোর্সে আপনি যত কিছু শিখবেন এখানে কিন্তু সবকিছু টেকনিক্যাল পার্ট বেশি, মানে 90% পার্টই কিন্তু টেকনিক্যাল। টেকনিক্যাল মানে যেখানে আপনাকে কিছু কোড লিখতে হতে পারে, বা কিছু কোড কিভাবে কাজ করছে সেগুলো হতে পারে, মানে বেসিক্যালি যেগুলো আমরা বেসিক ট্র্যাকিং যে রিলেটেড যেই কাজগুলো করি সেগুলো কিন্তু আপনাদের এই কোর্সে শেখানো হবে না। যেহেতু আমরা যখন এই কোর্সটা লঞ্চ করেছিলাম তখনই বলেছিলাম যে এই কোর্সটা একদম বিগিনার, মানে যে কোনোদিনই কোনো ট্র্যাকিং রিলেটেড প্রজেক্টে কাজ করেনি বা তার বেসিক নলেজ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাদের জন্য এই কোর্সটা না। ঠিক আছে? এই কোর্সটা তাদেরই জন্য যাদের বেসিক নলেজ গুলো ক্লিয়ার আছে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমরা এটা টেকনিক্যাল নাম দিয়েছি, টেকনিক্যাল অ্যানালিটিক্স। আচ্ছা, এই কোর্সে আমরা শুরু করব যে পার্টটা নিয়ে, সেটা হলো যে দেখেন, আমরা যখনই এই টেকনিক্যাল বা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করি তখন দেখেন ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যেই প্রথম যে ওয়ার্ডটা আমাদের আসছে সেটা হলো ওয়েব। আর ওয়েব মানে আমরা সাধারণত কোন জিনিসটাকে বুঝি? একটা ওয়েবসাইটকে বুঝি। ঠিক আছে? তো আমরা যখনই কোনো একটা ট্র্যাকিং এ কাজ বা ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে যাই তখন বেসিক্যালি আমরা কোন জায়গায় মানে ট্র্যাকিংটা ইমপ্লিমেন্ট করি? একটা ওয়েবসাইটে। হতে পারে সেটা যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে, সেটা সিএমএস বেসড ওয়েবসাইট হতে পারে, সেটা কাস্টম মেড ওয়েবসাইট হতে পারে। যে কোনো ধরনের ওয়েবসাইটে আমরা কি করি? ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে? এর এর পাশাপাশি আমরা কি আরো কোন 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 জিনিসে আমরা ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে পারি? যেমন আমাদের কোনো অ্যাপ যদি থাকে, মনে করেন যদি অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ থাকে, তো সেই অ্যাপগুলোতেও আমরা কিন্তু ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা কি বেশি বা 90% অফ দ্য টাইম আমরা কোন ধরনের কাজ পাই ট্র্যাকিং রিলেটেড? যেই জায়গায় আমাদের কোনো একটা ওয়েবসাইটে আমাদের ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ওয়েবসাইটে যখন আমরা ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে যাই তখন কিন্তু আমাদের যারা এই ফিল্ডে কাজ করে তাদের কিন্তু একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয়, বা একটা ডেভেলপার কিভাবে কোড লিখে ওয়েবসাইটটাকে তৈরি করে, বা ওই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কি কি কাজ হচ্ছে সে সম্বন্ধে কিন্তু খুবই কম ধারণা থাকে। এর জন্য কি করতে হয় আমাদেরকে? অনেক সময় অনেক ধরনের একটু যদি টেকনিক্যাল বা একটু যদি কঠিন কাজ আসে তখন কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারি না, বা করতে গেলেও আমাদের কিন্তু অসুবিধা অনেক ফেস করতে হয়। তো এতে কি হয়? আমরা অনেক ধরনের প্রজেক্ট কিন্তু হাতছাড়া করে ফেলি, যে না ভাই এখানে দেখা গেল বেসিক যে আমাদের ট্র্যাকিং গুলো হয় সেগুলো বাদ দিয়ে আমাকে একটু ক্রিটিক্যাল ট্র্যাকিং আছে এখানে, মানে বেসিক যে মানে বাঁধা ধরা যেই ফেসবুক পিক্সেল সেট আপ, কনভার্সন এপিআই সেট আপ, বা টিকটক সেট আপ, এই ধরনের, বা জিও4 সেট আপ, গুগল অ্যাড সেট আপ, এগুলো বাদ দিয়ে একটু যদি কমপ্লিকেটেড কোনো কাজ আসে তখন আমরা কিন্তু সেইগুলোকে ছেড়ে দিই। কেন কি? আমাদের ওই ল্যাক অফ নলেজের জন্য, যে ভাই আমি জানি না যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, ইন দ্য ব্যাকগ্রাউন্ড কি কি জিনিস হচ্ছে, বা ডেভেলপার কি ধরনের কোড লিখেছে না লিখেছে, তার উপর বেস করে আমি কি কাজ করতে পারবো না পারবো, কোন ধরনের ডেটা নিতে পারবো কি পারবো না, এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের খুব কম ধারণা থাকে। বেসিক্যালি যারা নন টেকনিক্যাল পার্সন, মানে যাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু টেকনিক্যাল নয়, ঠিক আছে, মানে যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা এই ধরনের কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তাদের নেই, তাদের কিন্তু এই জিনিসগুলো বুঝতে বা জানতে একটু অসুবিধা হয়। ঠিক আছে? তো এই জন্যই আমরা প্রথম যে মডিউলটা দিয়ে শুরু করব সেখানে হলো যে আমাদের কি হবে, আমাদের একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয়, কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি হয়, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর আমরা কি করব? বেসিক আইডিয়া নেব। সেই কোনগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট তৈরি হয় রাই ভাই? পৃথিবীর
যে কোনো ওয়েবসাইট আপনি ওপেন করে নেবেন, এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়। একটাকে বলা হয় এইচটিএমএল, একটাকে বলা হয় সিএসএস, আর একটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো সিএসএস, আর একটা হলো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই কিন্তু পৃথিবীর যে কোনো ওয়েবসাইট তৈরি হয়। সেটা সিএমএস বেসড ওয়েবসাইট হতে পারে, সেটা কাস্টম মেড ওয়েবসাইট হতে পারে, যে কোনো ধরনের ওয়েবসাইট। আপনি ওয়েবসাইট কথাটা মানে আসলেই মানে আপনাকে বুঝতে হবে ভাই আমাকে এই তিনটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে। একটা হলো এইচটিএমএল, একটা হলো সিএসএস, আর একটা হলো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো এই মডিউল ওয়ানে আমরা কি দেখব, যে এই এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের আহ, কোন কোন নলেজ গুলো আমাদের থাকা প্রয়োজন অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট হিসাবে। কেন কি দেখেন, আপনি কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন না। প্রথম শর্ত যে আপনি এখানে ডেভেলপার হতে আসেননি। ভাই আমি কি ডেভেলপার হতে এসেছি? না, দ্যাট ইজ নট মাই এন্ড গোল। আমার এন্ড গোল কিন্তু ডেভেলপার হওয়া নয়, এবং এই কোর্সটারও এন্ড গোল কিন্তু এটা নয় যে আপনাকে ডেভেলপার বানানো, ঠিক আছে? এই কোর্সের কি এন্ড গোল, বা আপনার এন্ড গোল কি? যে না ভাই রাহি ভাই, আমার এন্ড গোল হলো যে আমি যখন ওয়েবসাইটে ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে যাব, তখন যে বিষয়টা নিয়ে আমি ট্র্যাকিং ইমপ্লিমেন্ট যার উপরে আমি ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সেই সম্বন্ধে আমার যেন বেসিক নলেজ থাকে, মানে সেই জিনিসটা কিভাবে কাজ করছে সেই সম্বন্ধে যেন আমার নলেজ থাকে। মানে আমি যদি গাড়ির মেকানিক হতে চাই, মানে আমি যদি একটা মনে করেন মোটরসাইকেল ঠিক করতে চাই, বা একটা কার যদি আমি ঠিক করতে চাই, বা তার মেকানিক যদি আমি হতে চাই, তাহলে তাহলে কিন্তু আমাকে সেই সম্বন্ধে নলেজ থাকতে হবে। না হলে আমি কিভাবে সেই জিনিসটাকে ঠিক করব, তাই না? তো আমি যে জায়গায় ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি ওয়েবসাইটে, তো সেটা মানে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করছে সেটা সম্বন্ধে যদি আমার ধারণাই না থাকে, তাহলে কিন্তু আমাকে পথে পথে কিন্তু বাধা আমার আসবে। মানে যদি একটু ক্রিটিক্যাল প্রবলেম চলে আসে, আমি কিন্তু হাত তুলে দেবো যে না ভাই আমার দ্বারা হবে না। যেমন আমরা যদি মনে করেন একটা কার যদি একটা মানে একটা একজন মেকানিক যদি একটা কার ঠিক করে, তো তার কিন্তু একদম কোন পার্টসে কি প্রবলেম হয়েছে না প্রবলেম হয়েছে, কোন জায়গায় কি হয়েছে না হয়েছে, তার মানে সব বিষয়ে কিন্তু তার কিন্তু ভালো ধারণা আছে। তবেই কিন্তু সে এক চান্সে বলতে পারে যে ভাই আপনার এই পার্টসে প্রবলেম হয়েছে, তো এটা একটু চেঞ্জ করতে হবে, বা এটার মধ্যে এই এই জিনিসটা ঠিক করতে হবে, তাই না? তো কিন্তু যদি তার এই বিষয়ে যদি নলেজ না থাকতো, তাহলে কি মানে তাহলে সে কি করতো, যে না ভাই আমি কিছু মেকানিক আছে যারা বাধা ধরা কিছু প্রবলেম আছে সেগুলো সম্বন্ধে সে বলতে পারবে যে ভাই এই জায়গায় যদি এরকম আওয়াজ করে তাহলে এই এই পার্টসে প্রবলেম, বা ওই জায়গায় যদি এরকম আওয়াজ করে তাহলে এই পার্টসে প্রবলেম, তাই না? এরকম বাধা ধরা কিছু টেকনিক মানে মেকানিক আপনি বাজারে পাবেন যারা এই বাধা ধরা প্রবলেমই ঠিক করতে পারে। কিন্তু তার পরে যদি মানে তার তার সিলেবাসের বাইরে যদি প্রবলেম চলে আসে, তখন শুধু কিন্তু সে ঠিক করতে পারবে না। তখন বলবে না ভাই আমি তো পারছি না, এটা কোথায় যে প্রবলেম হয়েছে আমি নিজেই জানতে পারছি না। কিন্তু তখন আমরা কি করি, গাড়িটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাই, ভালো মেকানিকের কাছে নিয়ে যাই, যার তার কিন্তু সিলেবাসটা অনেক ব্রড, মানে সে ওই কারের একদম স্পেসিফিক কোন পার্টসে কি প্রবলেম হতে পারে না হতে পারে, সেটা কিভাবে ঠিক করতে হয় না করতে হয় সম্বন্ধে তার বেসিক ধারণা আছে। তার কনসেপ্ট একদম খুব ক্লিয়ার। মানে তার হলো যে একটা গাড়ি ভেতর দিয়ে কিভাবে কাজ করে সে সম্বন্ধে তার ধারণা আছে। তবেই না সে ঠিক করতে পারবে যে কোন পার্টে কোন জায়গায় চেঞ্জ করলে আমার গাড়িটা ঠিক মতো চলবে, তাই না? তো সেরকম ভাবে আপনি যখন একটা ওয়েবসাইটে ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন এই ওয়েবসাইট কিভাবে বিল্ড হয়, কোন কোড কোন কোড লেখার মাধ্যমে কোন জিনিস আমরা তৈরি করতে পারি, কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়, তারপর আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা বিভিন্ন ধরনের আহ, জিনিসগুলো কাজ করছে, এই সম্বন্ধে যদি আমার ধারণা থাকে, তবেই কিন্তু আমি সঠিকভাবে আমার ইমপ্লিমেন্টটা বা ট্র্যাকিং ইমপ্লিমেন্টেশনটা করতে পারবো। বা কোনো টেকনিক্যাল যদি কোনো প্রবলেম আসে তখন সেটা আমরা কিন্তু করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা কি করব, এই মডিউল ওয়ানে সেটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, মডিউল টুতে আমরা কি চলে আসবো, মডিউল টুতে আমরা চলে আসবো যে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট উইথ গুগল ট্যাগ ম্যানেজ। মানে এখানে আমরা প্রথমে বেসিকটা জানবো। জানার পর আমাদের যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার থ্রু আউট কেরিয়ারে আপনি যত দিন
ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করবেন, ততদিন আপনার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার বন্ধু বানিয়ে নিতে হবে। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাই? জাভাস্ক্রিপ্ট। আপনি ওই ওয়েবসাইটের মধ্যে, মানে একটা ব্রাউজারের মধ্যে বা একটা ওয়েবসাইটের মধ্যে যত কিছু জিনিস হচ্ছে, যা কিছু জিনিস হচ্ছে সবগুলোর পিছনে কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা কাজ আছে। তবেই কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারছি ব্রাউজারে। আর একটা ব্রাউজার তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তার নলেজ আছে বা সে বুঝতে পারে, সেটা হলো এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এই তিনটা ল্যাঙ্গুয়েজের বাইরে ব্রাউজার কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। ঠিক আছে? অনেকের মনে হতে পারে রাহি ভাই, আমি বলতে শুনেছি অনেক ডেভেলপারকে যে তারা পাইথন দিয়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা ওয়েবসাইট তৈরি করে, তারা রিয়্যাক্ট প্রোগ্রামিং, রিয়্যাক্ট দিয়ে বা রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক দিয়ে তারা ওয়েবসাইট তৈরি করে, বা তারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ, তারা লারাভেল ইউজ করে, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা ওয়েবসাইট তৈরি করে, যেটা আমরা সাধারণত লারাভেল ওয়েবসাইট বলে থাকি। ঠিক আছে? তাহলে আপনি যে এখন বলছেন রাহি ভাই আমাদের ব্রাউজার এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আমাদের ব্রাউজার আর অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানে না বা সে বুঝতে পারে না। মানে সেই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই জানে একটা ব্রাউজার। মানে আমরা যখন কোনো একটা ভাষায় কথা বলি, তখন যদি একটা মানুষ যদি তিনটা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানে, মনে হয় ইংলিশ, বাংলা আর হিন্দি, তো এই তিনটার বাইরে যদি তার কোনো নলেজ না থাকে, তাহলে কিন্তু সে অন্য ভাষায় কথা বলে সে বুঝতে পারবে না, তাই না? তো সেরকম একটা ব্রাউজার এই তিনটা ভাষায় যদি তার সঙ্গে কথা বলেন, তাহলে সে কিন্তু বুঝতে পারবে। না হলে কিন্তু সে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি কথা বলেন, তাহলে সে বুঝতে পারবে না। তাহলে আপনার কোশ্চেন হতে পারে, রাইবে তাহলে যে লারাভেল ওয়েবসাইট তৈরি করে পিএইচপি দিয়ে, তারপর আপনার পাইথন দিয়ে যে আমাদের ওয়েবসাইট তৈরি হয়, তাহলে এগুলো তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি তো একটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন তো একটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এগুলোর সম্বন্ধে কেমন করে ব্রাউজার জানছে? তাহলে এই ধরনের ওয়েবসাইট গুলো আমরা কিভাবে ব্রাউজারে ওপেন করতে পারি বা দেখতে পারি, বা কেমন করে আমাদের ওয়েবসাইটে সেগুলো, মানে আমাদের ব্রাউজারে সেগুলো সঠিকভাবে ওই ওয়েবসাইট গুলো চলে? তাহলে আপনার কোশ্চেন হতে পারে, হ্যাঁ, পিএইচপি বা পাইথন দিয়ে আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করেন, সেটা কি হয় পরবর্তীতে আবার বেসিক্যালি এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়। তারপরেই কিন্তু ব্রাউজার সেটাকে বুঝতে পারে। মানে ডাইরেক্ট পিএইচপি কোড কিন্তু ব্রাউজার বুঝতে পারবে না। আপনি যদি কোনো পিএইচপি কোড দিয়ে বা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি কোনো কোড লেখেন, তাহলে সেটা কি হবে, আবার জাভাস্ক্রিপ্টে কনভার্ট হবে। কনভার্ট হওয়ার পর তারপরে ওই জাভাস্ক্রিপ্ট বা এইচটিএমএল, সিএসএস বা জাভাস্ক্রিপ্টে কনভার্ট হবে। তারপর সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্রাউজার বুঝতে পারবে, এবং সেই ওয়েবসাইটটা আপনি কিন্তু তখন আপনার ব্রাউজারে ওপেন হবে। ডাইরেক্ট আপনার পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কিন্তু ব্রাউজার বুঝতে পারবে না। ঠিক আছে? এই জন্যই আমরা বু- সবসময় মাথায় রাখবো যে যখনই আমরা কোনো ওয়েবসাইটে কথা বলবো, তখনই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট আমাদের বুঝতে হবে বা জানতে হবে। ঠিক আছে? তো এই মডিউল 2 তে আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আমাদের মানে অ্যাডভান্স যে জাভাস্ক্রিপ্ট নলেজ গুলো আমাদের দরকার, আমাদের ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে কাজ করার জন্য যে নলেজ গুলো দরকার, সেগুলো সম্বন্ধে আমরা এখানে জানবো। ঠিক আছে? এবং শুধু আমরা এখানে জানবো না যে না ভাই রাহি ভাই, শুধু আমি ডেফিনেশন গুলো বলে দিলাম যে এইটা এইভাবে, এটা ওইভাবে, এটা এইভাবে, এটা ওইভাবে, এরকম করে আমরা জানবো না। এই জানার কোনো মানে লং টার্ম কিন্তু মেমোরিতে আমাদের থাকে না যদি আমরা শুধু মানে মুখস্থ করে ফেলি। ঠিক আছে? এটা কিভাবে আমরা জানবো, এই এখানে যতগুলো আমরা টপিক দেখবো, যত এই এই কোর্সে যত কিছু আপনাদের শেখানো হবে, সবকিছু আপনাদের কিভাবে শেখানো হবে, অ্যাজ এ রিয়েল টাইম আপনাকে এক্সাম্পলের মাধ্যমে দেখানো হবে যে এই যে আপনি জিনিসটা শিখছেন জাভাস্ক্রিপ্টের, দেখা গেল আপনি কোনো একটা মেথড শিখছেন, বা জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফাংশন কিভাবে লিখে, বা ফর লুপ কিভাবে লিখে, বা ইফ এন্ড এলস কিভাবে কাজ করে, বা হোয়াট এভার, যেই জিনিসটাই আপনি যে কোনো কনসেপ্ট যখন আপনি শিখছেন, তো সেই কনসেপ্টটা আপনি আপনার ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে কিভাবে অ্যাপ্লাই করবেন, বা কোন জায়গায় সেই জিনিসটা অ্যাপ্লাই হবে, এই জিনিসটা কিন্তু আপনাকে এই কোর্সে দেখানো হবে। শুধু এরকম দেখানো হবে না ভাই, র্যান্ডম আমি বলে দিলাম যে এই এটা এইভাবে, এটা ওইভাবে, এটা এইভাবে ওইভাবে, ডেফিনেশন বলে দিলাম, এক দুটো এক্সাম্পল দেখিয়ে দিলাম, ব্যাস শেষ, যাও। ঠিক আছে? এইরকম কিন্তু আপনাদের
শেখানো হবে না, শেখানো হবে কি হবে, যে আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখানো হবে যে ভাই এই যে কনসেপ্টটা তুমি শিখলে জাভাস্ক্রিপ্টের বা এইচটিএমএল বা সিএসএস এর হোয়াট এভার, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এই তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্টগুলো আপনারা শিখবেন, এটা আপনি কিভাবে আপনার রিয়েল প্রজেক্টে অ্যাপ্লাই করবেন, বা আপনি এই কনসেপ্টটা আপনার ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে কোন জায়গায় কাজে লাগবে, বা এটাকে অ্যাপ্লাই করার মাধ্যমে কি ধরনের আপনি ডেটা পেতে পারেন, বা কি ধরনের প্রবলেম আপনি সলভ করতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে এই জায়গায় দেখানো হবে। ঠিক আছে, যেটা আমাদের অ্যাডভান্স পার্টে, ঠিক আছে, যে র্যান্ডমলি এইভাবে শেখানো হবে না। ঠিক আছে। আচ্ছা, মডিউল থ্রিতে আমরা যখন চলে আসবো, মডিউল থ্রিতে আমরা কি দেখবো, যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো যে আমাদের এই ট্র্যাকিং ফিল্ডে যে কোনো অ্যাড প্ল্যাটফর্ম, অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে চলে যান না কেন, তারা সাধারণত দুটো জিনিসের উপর বেস করে একটা ইউজারকে, বা একটা ইউজার কি কি করছে না করছে সেটা কিন্তু তারা আইডেন্টিফাই করে। ঠিক আছে, সেটা হলো কুকি, আর একটা আমাদের কনসেপ্ট জানবো সেটা হলো লোকাল স্টোরেজ। ঠিক আছে, এই কুকি এবং লোকাল স্টোরেজের যত ধরনের কনসেপ্ট হয়, যে ভাই আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে কুকিতে কোনো ডেটা স্টোর করতে পারি, বা ভাই আমি কুকি থেকে কোনো ডেটা কিভাবে নেব, ঠিক আছে, বা ভাই আমি কুকি কিভাবে আমি, এই যে আমি মনে করেন একটা ডেটা আমার কুকিতে স্টোর করেছি, এখন এই ডেটাটা আমি কিভাবে আমার সার্ভার কন্টেইনারে পাঠাবো, সার্ভার সাইড ট্র্যাকিং করছে আমি, এই কুকির ভ্যালুটা কিভাবে পাঠাবো, ঠিক আছে, এইচটিটিপি অনলি কুকি কাকে বলে, ঠিক আছে, ফার্স্ট পার্টি কুকি, থার্ড পার্টি কুকি কাকে বলে, লোকাল স্টোরেজে কিভাবে আমরা ডেটা স্টোর করি, ক্রস ডোমেনে এই কুকি এবং লোকাল স্টোরেজ কিভাবে কাজ করে, এই সমস্ত জিনিস নিয়ে আপনাকে এখানে আলোচনা করানো হবে, যেখানে হলো কুকি এবং লোকাল স্টোরেজ। ঠিক আছে। আচ্ছা, মডিউল ফোরে আমরা চলে আসবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে আমি জানি না এই সম্বন্ধে এখন পর্যন্ত মানে কোনো কোর্স আছে কিনা, ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে, আমি নট মানে বলছি না যে ডেভেলপমেন্ট যারা করে বা ডেভেলপার হওয়ার জন্য যারা কোর্স করছে, তা তাদের এটা তো থাকেই, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে এরকম কোনো কোর্স আছে কিনা আমি জানি নেই। ঠিক আছে, সেটা হলো যে আমাদের যত ধরনের ওয়েবসাইটে আমরা যখন যাই বা ভিজিট করি, তখন ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে যে ডেটা, আমরা ওয়েবসাইট যখন একটা ওপেন করি, তো ওয়েবসাইটে তো আমাদের কিছু ডেটা শো করানো হয়। মনে করেন সাপোজ আমার একটা ই কমার্স বেস ওয়েবসাইট আছে, এখন ই কমার্স বেস ওয়েবসাইটে আমি একটা প্রোডাক্ট পেজ ওপেন করেছি, তো যখন আমি একটা প্রোডাক্ট পেজ ওপেন করি তখন কি ঘটনা ঘটে, ওই প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন আমার সামনে প্রেজেন্ট করা হয় বা ওই পেজে শো করে, তাই না, যে প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের প্রাইস কি, প্রোডাক্টের কারেন্সি কি, প্রোডাক্টের কি কি ফিচার্স আছে প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টের রিভিউ কি, এই সম্বন্ধে বিভিন্ন ধরনের জিনিস আমার কাছে শো করানো হয় ওই প্রোডাক্ট রিলেটেড। তো এই যে ডেটাটা আমার কাছে শো করানো হয়, তাই না, তো ওই ডেটাটা কোথা থেকে আসে, এটা তো কোনো জায়গায় না কোনো জায়গায় আছে, তাই না ডেটাটা, না হলে ওই ডেটাটা আমার কাছে শো করবে কেমন করে, তাই না, তো এই ডেটাটা আমাদের শো করানো হয় একটা রিকোয়েস্টের মাধ্যমে, যখনই আমরা একটা কোনো ওয়েবসাইট ভিজিট করি, তখন কি হয়, একটা রিকোয়েস্ট যায় আমাদের সার্ভারে, কোথায় সার্ভার, যেখানে আমাদের ডেটাবেস আছে, ডেটাবেস কি এগুলো সম্বন্ধে জানবো আমরা। ঠিক আছে, ডেটাবেস মানে হলো যে যেই জায়গায় আমরা কোনো একটা ডেটা স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, তো তখন যখনই আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, তখন কি হয়, কিছু রিকোয়েস্ট ওই সার্ভারে যায়, এবং সার্ভার কি করে, ওই ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করে, এবং কমিউনিকেট করার মাধ্যমে আমাদেরকে বলে যে ভাই, মনে করেন আপনি একটা প্রোডাক্ট পেজ ওপেন করেছেন, মনে করেন xyz.com, বা যাওয়ার পর আপনি একটা প্রোডাক্ট পেজ ওপেন করেছেন, যখনই ওই প্রোডাক্ট পেজটা ওপেন করবেন আপনি, আপনার ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট যাবে কোথায়, আপনার সার্ভারে, কোথায়, কোন কোন সার্ভার, যে জায়গায় আপনি আপনার ওয়েবসাইটটা হোস্ট করে রেখেছেন, বা আপনার এপিআই তৈরি করার সময় যে সার্ভারটা আপনি তৈরি করেছেন, যেটাকে আমরা ব্যাকএন্ড বলি বা ফ্রন্ট এন্ড বলি। ঠিক আছে, ফ্রন্ট এন্ড হলো যেটা ওয়েবসাইটে পার্ট, আর ব্যাক এন্ড আমরা যেখানে আমাদের মানে বিজনেস লজিকটা আমরা লিখি। ঠিক আছে, এগুলো আমরা জানবো, এখন অত টেকনিক্যালি যাওয়ার দরকার নেই। তো মনে করেন সাপোজ যখন আমরা প্রোডাক্ট পেজ ওপেন করি, তখন আমাদের কি হয়, একটা রিকোয়েস্ট যায় আমাদের সার্ভারের কাছে, এবং সার্ভার কি করে, ডেটাবেসের সঙ্গে কথা বলে যে ভাই
আমার একজন ইউজার ওয়েবসাইটে এসে সে একটা প্রোডাক্ট পেজ ওপেন করেছে, তো ওই প্রোডাক্ট পেজের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমাকে দাও, ডেটাবেসকে বলে, ঠিক আছে। তখন ডেটাবেস কি করে, ঠিক আছে, ওই ডেটাগুলো দরকার, ঠিক আছে তুমি নাও। নিয়ে তখন ও কি করে, একটা রেসপন্স দেয় ব্রাউজারের কাছে যে ভাই তুমি এই ডেটাটা তুমি চেয়েছো, নাও তুমি এই ডেটাটা নাও। নিয়ে কি করে একটা রেসপন্স পাঠিয়ে দেয় ব্রাউজারের কাছে। যখনই ব্রাউজারের কাছে একটা রেসপন্স আসে তখন ব্রাউজার কিন্তু আপনাকে ওই ডেটাটা শো করে যে ভাই এই প্রোডাক্টের নাম এটা, প্রোডাক্টের প্রাইস এটা, প্রোডাক্টের ফিচার্স এইগুলো, প্রোডাক্টের রিভিউ এইগুলো, প্রোডাক্টের ইমেজ, যত কিছু আপনি দেখতে পারেন তখন এগুলো কিন্তু মানে আপনি দেখতে পারেন। এখন আপনার মনে হতে পারে রাহি ভাই এটা তো আমি যখনই ক্লিক করি সঙ্গে সঙ্গে দেখায়, আর আপনি যে প্রসেসটা বললেন সেটা তো মনে হচ্ছে অনেক অনেক লম্বা প্রসেস। না, এটা একদম মিলি সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হয়, ঠিক আছে। যে আপনি ভাবছেন যে আপনি ক্লিক করার পর এখান থেকে অনেক সময় লাগবে, 1 ঘন্টা পর ডেটা আসবে, এরকম না। এটা হলো মিলি সেকেন্ডের মধ্যে আপনার ডেটাটা পাস হয়, ঠিক আছে। তো এই যে আমার ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে, এবং রিকোয়েস্টে যাওয়ার পর সেখান থেকে একটা রেসপন্স আসছে, এবং ওই রেসপন্সের মধ্যে কিছু ডেটা থাকছে যে ডেটাটা ইউজার দেখতে পাচ্ছে ওয়েবসাইটে, তাই না? এগুলোকে বলা হয় এইচটিটিপি রিকোয়েস্ট, ঠিক আছে। অথবা আমরা এটাকে আরেক রকম ভাবেও আমরা বলে থাকি, সেটাকে বলা হয় এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস, ঠিক আছে। মানে যে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ব্যাকএন্ড কথোপকথনের একটা ওয়ে আছে, একটা প্রোটোকল আছে, ঠিক আছে। সেটার নাম হলো এইচটিটিপি প্রোটোকল, ঠিক আছে, বা এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস, ঠিক আছে। তো এই এপিআই কিভাবে কাজ করে, এইচটিটিপি রিকোয়েস্ট কিভাবে কাজ করে, ঠিক আছে। এপিআই রিকোয়েস্টের মধ্যে কি কি মেথড আছে আমাদের কাছে, গেট, পোস্ট, বুট, প্যাচ, ডিলিট, ঠিক আছে। এই এইচটিটিপি রিকোয়েস্ট আমাদের কি জন্য শিখতে হবে রাহি ভাই? এটা আমাদের আমাদের ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে কিভাবে আমাদের হেল্প করবে, কেন কি আমরা যখনই সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাব তখন আমাদের এই কনসেপ্ট গুলো খুবই খুবই ভাইটাল। মানে এই জিনিসগুলো আমরা বুঝি না বলে আমরা কিন্তু অনেক সময় সার্ভার সাইড ট্র্যাকিং এ ভাই ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে ডেটা কিভাবে যাচ্ছে আমার এই কনসেপ্টটাই ক্লিয়ার নাই। হ্যাঁ, রাই ভাই বলে দিয়েছে বা অন্য কোনো জায়গা থেকে আমি শিখেছি যে ব্রাউজার কন্টেইনারে সার্ভার কন্টেইনারে ইউআরএলটা দিয়ে দিতে হয় গুগল ট্যাগের মধ্যে, দিয়ে প্রিভিউ করলে অটোমেটিক ডেটা চলে যায়, এইটাই আমি জানি। কিন্তু ওই যে বললাম, ওই যে তাহলে আপনি ওই মেকানিক হতে পারবেন না যে যার সিলেবাসের বাইরে যদি প্রবলেম চলে আসে তাহলে আপনি বলবেন যে ভাই আমি জানি না। তাহলে আপনাকে ওই মেকানিক হতে হবে যে ভাই আমার সিলেবাস অনেক বড়, আপনি যেই প্রবলেমই আমার কাছে নিয়ে আসবেন আমি সলভ করে দিতে পারবো, তবেই কিন্তু আপনার মার্কেট ডিমান্ড থাকবে, ঠিক আছে। ওই জন্য যে কোনো বিষয়ে আপনাকে স্পেশালাইজড হতে হবে, জেনারেলাইজের কোনো ভ্যালু নেই পৃথিবীতে। হ্যাঁ, যদি আপনি জেনারেলাইজ হন, মানে হলো যে ভাই আমি সবকিছু জানি কিন্তু অল্প অল্প, তাহলে আপনার কোনো ভ্যালু নেই। আপনাকে একটা বিষয় আপনি ভালোভাবে শিখবেন এবং সেটাতে এক্সপার্ট হবেন। হ্যাঁ, তাহলে আপনার সারা জীবন ভ্যালু থাকবে আপনার, ঠিক আছে। তাই জন্য আপনাকে কি করতে হবে, এই যে কনসেপ্ট গুলো আপনাকে কিন্তু ক্লিয়ার, আপনার মানে বেসিক যে নলেজ গুলো আপনার থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা ভাই ভাই, এই 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 একটা জিনিসের জন্যই কি আমরা এইচটিটিপি রিকোয়েস্ট এবং এপিআই টা শিখবো? না ভাই ভাই, অনেক সময় হয় যে আমাদের অনেক ধরনের থার্ড পার্টি প্ল্যাটফর্ম থাকে, টিএমএস হতে পারে, কোনো অন্য কোনো যে কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম হতে পারে, যেই জায়গায় আমাদের কি করতে হয়, ডেটা পাঠাতে হয় বা ডেটা নিতে হয়। এই সব ক্ষেত্রেও আমাদের এইচটিটিপি রিকোয়েস্ট এবং এপিআই এর মাধ্যমেই আমাদের এই ডেটাটাকে আদান প্রদান করতে হয়। যে আমি ভাই ডেটা পাঠালাম, আবার ও কোনো একটা জায়গা থেকে ডেটা নিচ্ছি, মানে আমার একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম আছে সেখানে আমি ডেটা পাঠাতে চাই ভাই। আবার এরকমও হতে পারে যে না ভাই আমার থার্ড পার্টি প্ল্যাটফর্ম আছে ওখানে অলরেডি ডেটা আছে, ওখান থেকে আমি ডেটা নিতে চাই। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের এই এইচটিটিপি এবং এপিআই এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এইচটিটিপি এপিআই যদি আপনি বুঝে যান, আমি বলে দিচ্ছি আপনি যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবেন, যতই কঠিন প্রবলেম হোক না কেন আপনার কাছে, যতই থার্ড পার্টি প্ল্যাটফর্ম থাকুক না কেন আপনার কাছে, যে কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মে ডেটা পাঠানো হোক না কেন, যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডেটা নাও হোক না কেন, যে কোনো ধরনের কমপ্লিকেটেড প্রবলেম যদি আপনার কাছে চলে আসে আপনি কিন্তু সলভ করে দিতে পারবেন। এই জিনিসগুলো মানুষের কাছে ক্লিয়ার নয়। এই জন্যই কিন্তু মানুষ যখন বলে ভাই 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 থার্ড পার্টি একটা প্ল্যাটফর্ম এসছে, কি করব বলেন তো, আমি তো জানি না কিভাবে ডেটা নিতে হয়, কিভাবে পাঠাতে হয়, কিন্তু আমার কাছে এই নলেজটা আছে, ওই জন্য কিন্তু আমি আপনাদের সলিউশন দিতে পারছি। আপনার আর আমার মধ্যে ডিফারেন্স এটাই
যে ভাই আমার সিলেবাস খুব, আপনার সিলেবাস খুবই লিমিটেড, ভাই আমি এইটুকুই জানি, এর বাইরে গেলে আমি আটকে পড়ছি, কিন্তু আমার সিলেবাস অনেক বড়। ওই জন্য আমি কি আপনাকে এই সলিউশনটা এই জন্য দিতে পারছি, কারণ এই জিনিসগুলো আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার। কেন কনসেপ্ট ক্লিয়ার? কেন কি আমি 4 বছর এগুলো নিয়ে পড়াশোনা করেছি, তাই না? কিন্তু আপনাকে যদি এখন মানে কম্পিটিশনে আগেই থাকতে হয়, বা আপনাকে যদি মনে করেন না ভাই আমি একটু টেকনিক্যাল যে কাজগুলো আসে আমার কাছে সেগুলো আমি সলভ করতে চাই, তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে। আপনি যদি বলেন যে না ভাই আমি শিখবো না, তাহলে সেটাও আপনার চয়েস। তাহলে আপনাকে ধীরে ধীরে মার্কেট থেকে পিছিয়ে যেতে হবে, যে কোনো একটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটো আহ, মানে আমি এক্সাম্পল দিলাম যে কোন জায়গায় আমাদের কাজে লাগবে। আরেকটা যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা এই জিনিস এইচটিটিপি এবং এপিআই এর মাধ্যমে যেটা করতে পারবো, যে রাহি ভাই অনেক অনেকেই আমাদের কাছে এরকমও কাজ নিয়ে আসে যে ভাই তারা জিটিএম ইউজ করতে চায় না, তারা কি করতে চায়, যে ডাইরেক্ট এপিআই এর মাধ্যমে ডেটা পাঠাতে চায়। কোথায়? জিএ4 এর কাছে পাঠাতে চায়। অনেকে অনেক দেখবেন আপওয়ার্কে এরকম জব পোস্ট হয় যে ভাই আমি গুগল অ্যাডস এপিআই এর মাধ্যমে ডেটা পাঠাবো, কনভার্সন ডেটা আমি আমার গুগল অ্যাডস এপিআই এর মাধ্যমে পাঠাবো, বা মেজারমেন্ট প্রোটোকলের মাধ্যমে পাঠাবো। ঠিক আছে? তো তখন কোথা থেকে চলে আসে? এই যে এই এইচটিটিপি বা এপিআই যদি আপনি জানেন, তাহলে আপনি মেজারমেন্ট প্রোটোকলের মাধ্যমে কিভাবে আপনি জিএ4 এ ডেটা পাঠাবেন, গুগল অ্যাডস এপিআই এর মাধ্যমে আপনি কিভাবে গুগল অ্যাডস এ ডেটা পাঠাবেন, মানে কনভার্সন ডেটা, যেটা আমরা সাধারণত সার্ভার জিটিএম দিয়ে করে থাকি, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আপনি করতে পারবেন। এতে কি হবে? দুটো বেনিফিট আপনি করতে পারবেন। যে রাহি ভাই আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে তাদের ওয়েবসাইট অলরেডি একটা প্ল্যাটফর্মে হোস্টেড আছে, সেটা যে কোনো জায়গা হতে পারে। ঠিক আছে? তারা অলরেডি একটা হোস্টিং প্ল্যাটফর্ম নিয়েছে, সেখানে তাদের ওয়েবসাইট অলরেডি হোস্টেড আছে। ঠিক আছে? সেটা অ্যামাজন হতে পারে, বা সেটা অন্য কোনো হোস্টিঙ্গার হতে পারে, হোয়াট এভার। ঠিক আছে? এখন তারা বলছে আমাকে যে তারা সার্ভার জিটিএম এর জন্য টাকা খরচ করবে না। তারা বলেছে ভাই আমরা মাসে মাসে $20 দিতে পারবো না, বা $50 দিতে পারবো না, হোয়াট এভার দ্য চার্জ। তাই না? তারা বলতে চাচ্ছে যে আমাদের তো অলরেডি ওয়েবসাইট একটা সার্ভারে হোস্ট আছে, তো ওখান থেকে আমি ডাইরেক্ট ডেটাটা পাঠাতে পারবো না ফেসবুকের কাছে, গুগল অ্যানালিটিক্স এর কাছে, গুগল অ্যাডস এর কাছে? তাহলে আমার তো এই সার্ভার স্টেপের জন্য আলাদা এক্সট্রা খরচা লাগছে না, তাই না? তখন কিন্তু আমরা এই এপিআই এর মাধ্যমে আমরা তাদেরকে এই বেনিফিটটা দিতে পারবো, যে উইদাউট ইউজিং দ্য সার্ভার জিটিএম, উইদাউট ইউজিং দ্য স্টেপ, বা উইদাউট ইউজিং এনি কাইন্ড অফ সার্ভার রিলেটেড, মানে সার্ভার সাইড ট্র্যাকিং রিলেটেড সলিউশন, আমরা কিভাবে এইচটিটিপি বা এপিআই এর মাধ্যমে আহ এই প্ল্যাটফর্ম গুলোতে ডেটা সেন্ড করতে পারি। সেটা হতে পারে ফেসবুক হতে পারে, সেটা হতে পারে মেজারমেন্ট প্রোটোকল হতে পারে, সেটা হতে পারে গুগল অ্যাডস হতে পারে। তাহলে এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা কিভাবে ডেটা সেন্ড করতে পারবো থ্রু দ্য এইচটিটিপি রিকোয়েস্ট এন্ড এপিআই। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের ভাইটাল যে তিনটা জায়গায় আমরা প্রবলেম ফেস করি, সেই তিনটা প্রবলেমেরই কিন্তু সলিউশন এইচটিটিপি এন্ড এপিআই। একটা হলো যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে এটা কাজে লাগবে, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ডেটা পাঠাতে কাজে লাগবে, কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মে ডেটা পাঠাতে বা কোন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে ডেটা নিতে, এই জায়গাগুলোয় কিন্তু আমাদের এই কনসেপ্টটা অনেক 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 কাজে লাগবে, যেটা আমরা এই মডিউল 4টা আমরা শিখবো। আমি মানে এই জন্য জোর দিচ্ছি মডিউল 4-এ, কেন কি এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে টপিক। ঠিক আছে? মডিউল 5-এ আমরা চলে আসবো, যে আমাদের অনেক সময় এরকম রাহি ভাই প্রবলেম ফেস করি, যেটা আমি আগেও অনেকজন আমাকে বলেছে। সো সেটা হলো যে আমাদের ওয়েবসাইটে বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা কাস্টম মেড ওয়েবসাইটে যাই বা অন্য যে কোনো ধরনের ওয়েবসাইটে যাই, তখন একটা প্রবলেম দেখা দেয় রাইবে, আমি সবকিছু করতে পারবো, কিন্তু যখন আমি চেক আউট পেজে যাই তখনই দেখি তারা অনেক ধরনের থার্ড পার্টি চেক আউট ইউজ করে। সেটা হতে পারে স্ট্রাইপ, সেটা হতে পারে শিপ রকেট, সেটা হতে পারে গো কুইক, পেপাল, হোয়াট এভার। ঠিক আছে? তো এই ধরনের কিন্তু থার্ড পার্টি চেক আউট তারা ইউজ করে থাকে। তো আমাদের একটা প্রবলেম দেখা দেয় রাই ভাই, এই থার্ড পার্টি চেক আউট ইউজ করে যদি পারচেজ কেউ করে, তখন আমরা ওই পারচেজ ইভেন্টটা পাই না আমাদের ডেটা লেয়ারে, তাই না? বা আমরা ওই থার্ড পার্টি চেক আউট ইউজ করে যে পারচেজটা হয় সেটা আমরা ট্র্যাক করতে পারি না। ঠিক আছে? তো এই যে থার্ড পার্টি প্ল্যাটফর্ম ইউজ করে যেই চেক আউট গুলো হয় বা যে পারচেজ গুলো হয়, তো সেই পারচেজ গুলো কিভাবে আমরা
ট্র্যাকিং করতে পারি, সেটারও ওয়ে আছে। কিন্তু এই জিনিসটাতে তখনই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন যদি আপনার এই যে মডিউল 4 জিনিসটা আপনার ক্লিয়ার থাকে। এই জন্যই আপনাদের এই মডিউল 4টা আগে শেখানো হয়েছে, বিফোর দ্য থার্ড পার্টি চেকআউট। কিন্তু এই থার্ড পার্টি চেকআউটে যখন আপনি করতে যাবেন, সেখানেও কিন্তু আপনাকে এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। এই কনসেপ্ট গুলো কাজে লাগিয়ে আপনাকে কিন্তু এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এবং শুধুমাত্র এইচটিটিপি নয়, এখানে আপনার এই যে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সিএসএস লাগবে না। জাভাস্ক্রিপ্ট, আপনার লোকাল স্টোরেজ, কুকি বা এইচটিটিপি রিকোয়েস্ট এন্ড এপিআই, এই জিনিসগুলো কাজে লাগিয়ে আপনি কিন্তু এটা খুব ইজিলি থার্ড পার্টি চেকআউট ট্র্যাকিং করতে পারবেন। ঠিক আছে, তারপরে চলে আসবো মডিউল 6-এ আমরা সিআরএম ট্র্যাকিং, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর অফলাইন কনভার্জন ট্র্যাকিং বা লিড রিলেটেড বিজনেসের জন্য। ঠিক আছে, যে লিড রিলেটেড বিজনেসে কি হয় রাই ভাই, আমাদের তো ফর্ম সাবমিট হয়ে গেল, কোনো অসুবিধা নেই, লিডের ডেটা আমার সিআরএম এ চলে গেল, কোনো অসুবিধা নেই। এখন যখন লিড ফাইনালি কনভার্ট হবে, মানে একজন ফর্ম ফিল আপ করা মানেই এই নয় যে সে অলরেডি কনভার্ট হয়ে গেছে, মানে ফর্ম ফিল আপ করা মানে হলো সে লিডটা জেনারেট হয়েছে, দ্যাটস অল, তাই না? কিন্তু পরবর্তী সময় কি হয়, ওই লিডটা বিভিন্ন স্টেজ অতিক্রম করে ফাইনালি কি হয়, কনভার্ট হয়। এখন এই যে লিডটা যখন ফাইনালি কনভার্ট হয়, সেই পার্টিকুলার ডেটাটা আমি বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মে সেন্ড করতে চাই। সেটা হতে পারে ফেসবুক অ্যাড, সেটা হতে পারে গুগল অ্যাড, টিকটক অ্যাড, হোয়াট এভার অ্যাড প্ল্যাটফর্ম, তাই না? কিন্তু চ্যালেঞ্জ কোথায় চলে আসে রাহি ভাই? চ্যালেঞ্জ এটাই চলে আসে রাহি ভাই, যে যখন আমরা সিআরএম এ যাই, সিআরএম একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম, সেখানে তো আমাকে জিটিএম ইনস্টল করতে দেবে না। তাহলে ওই লিডের যখন স্ট্যাটাস চেঞ্জ হয়, তখন ওই লিডের স্ট্যাটাস চেঞ্জের মাধ্যমে, ওই লিডের স্ট্যাটাস চেঞ্জ যে ইভেন্টটা হচ্ছে, সেই ইভেন্টটা আমি কিভাবে ক্যাপচার করতে পারবো? শুধুমাত্র ক্যাপচার নয় রাই ভাই, ক্যাপচার করাটা তো খুব ইজি, কিন্তু ক্যাপচার করার পর সেই ইভেন্টটাকে আমি সঠিকভাবে অ্যাট্রিবিউট করতে পারবো কিভাবে? যে রাই ভাই, আমি তো অনেক সলিউশন জানি, যারা অনেকে হয়তো ভিডিও বানায় বা দেখায় যে ভাই বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে কিভাবে ডেটা আমরা নিতে পারি, সেন্ড করতে পারি, আমরা দেখি, ঠিক আছে। কিন্তু আমি অনেক কম ভিডিওতে এটা দেখেছি যে ভাই, শুধু ইভেন্ট নেওয়াটা বড় ব্যাপার নয়, ইভেন্টটাকে অ্যাট্রিবিউট করাটাই হলো সবার থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, ইভেন্ট ট্র্যাকিং ইজ নট সো ডিফিকাল্ট, ইভেন্ট অ্যাট্রিবিউশন ইজ মোর ডিফিকাল্ট, তাই না? যে আমি ভাই পারচেস ট্র্যাক করতে পারবো ঠিকই, কিন্তু পারচেসটাকে অ্যাট্রিবিউট হওয়াটা আমার কাছে চ্যালেঞ্জিং। মানে ওই পারচেসটা যে অ্যাড থেকে হয়েছে, ওই কোন অ্যাড থেকে হয়েছে, সেই অ্যাড এর পাশে ওই রেজাল্ট কলমে দেখানোটাই আমার চ্যালেঞ্জ। সেটাই কিন্তু সব সব ক্লায়েন্টই চায় যে ভাই আমার জন্য ইভেন্ট অ্যাট্রিবিউট হয়। মানে আপনি ইভেন্ট ট্র্যাক করে দিলেন কিন্তু কোনো ইভেন্টই অ্যাট্রিবিউট হচ্ছে না, দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ট্র্যাকিং দোজ ইভেন্টস? আমি ভাই আহ, সব ইভেন্টই ট্র্যাক করে দিচ্ছি আমার ক্লায়েন্টকে, কিন্তু অ্যাট দ্য এন্ড ক্লায়েন্ট আমাকে বলছে আমি তো অ্যাড চালাচ্ছি, কিন্তু আমার অ্যাড থেকে তো কোনো, আমার অ্যাডের রেজাল্টে তো দেখাচ্ছে কোনো পারচেসই অ্যাড থেকে হচ্ছে না। তাহলে আমার ওই যে তুমি যে পারচেস গুলো আমাকে ট্র্যাক করে দিচ্ছ, তা হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দ্যাট, যদি আমার অ্যাট্রিবিউটই না হয়? আর যদি অ্যাট্রিবিউটই না হয়, তাহলে ওই অ্যাড প্ল্যাটফর্ম কিভাবে বুঝবে, ওর অ্যালগোরিদম কিভাবে বুঝবে যে ভাই এই অ্যাড থেকে এতগুলো পারচেজ হয়েছে, তার মানে এই অ্যাডটা যে ব্যক্তিগুলো দেখেছে সেই ধরনের লোককে আমাকে আমার এই অ্যাডটা দেখাতে হবে, সিমিলার কাইন্ড অফ অডিয়েন্সকে আমার এই অ্যাডটা দেখাতে হবে। তাহলে কিন্তু দুজনের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম, যদি আপনার অ্যাট্রিবিউশন সঠিকভাবে না হয়। মানে আপনার অ্যাডও অপটিমাইজ হবে না, আপনার ক্লায়েন্টও এসে আপনাকে কোশ্চেন করবে যে তোমার যে পারচেজ গুলো ট্র্যাক হচ্ছে, একটাও অ্যাট্রিবিউট হয় না। তাহলে আমার কাছে চ্যালেঞ্জ এটা নয় যে ইভেন্টটাকে ট্র্যাক করা, আমার কাছে চ্যালেঞ্জ এটা যে আমাকে ইভেন্টটাকে ট্র্যাক করার পাশাপাশি সেটাকে সঠিক অ্যাট্রিবিউশন দেওয়া, দ্যাট ইজ দ্য মোর চ্যালেঞ্জিং পার্ট, তাই না? তো এই যে সিআরএম ট্র্যাকিং এ আমাদের এই চ্যালেঞ্জটা চলে আসে যে ভাই, সিআরএম এ তো আমি ট্র্যাকিং করতে পারবো, কিন্তু সিআরএম এ অ্যাট্রিবিউশন হবে কেমন করে? মানে আমার অ্যাট্রিবিউশন হওয়ার জন্য যে প্যারামিটারস গুলো দরকার, ফেসবুকের জন্য এফবিসি, গুগলের জন্য জিসিএলআইডি, অন্যান্য প্ল্যাটফর্মের জন্য অন্যান্য কুকি, এই জিনিসগুলো আমি কিভাবে সিআরএম থেকে নিতে পারবো? বা যখন ফর্মটা সাবমিট হবে তখন ওই ডেটাগুলো সিআরএম এর কাছে কিভাবে আমি সেন্ড করতে পারবো? এইটাই হলো ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট। কিন্তু বাকি যে ইভেন্ট ট্র্যাকিং করা, ইভেন্ট সেন্ড করা, দ্যাট ইজ নট সো চ্যালেঞ্জিং, তাই না? ওই জন্য বলা হয় একটা, মানে
ট্র্যাকিং ফিল্ডে একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কোট আছে, হ্যাঁ, সেইং আছে, যেটা হলো যে যদি পৃথিবীতে কেউ অ্যাট্রিবিউশন রিলেটেড প্রবলেম সলভ করে দিতে পারে সে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যাবে। কেন কি? অ্যাট্রিবিউশন প্রবলেম ইজ এ মাল্টি বিলিয়ন ডলার প্রবলেম। ঠিক আছে? যে যদি আপনি অ্যাট্রিবিউশন কোনো একটা মানে সাপোজ ধরেন আপনি কালকে একটা প্রোডাক্ট তৈরি করলেন, সাস প্রোডাক্ট, যেটা কি করছে যে ক্লায়েন্টের যে অ্যাড রান করছে সেই অ্যাড থেকে সে 100% অ্যাট্রিবিউশন এনে দিতে পারছে, মানে যে ইভেন্ট গুলো হচ্ছে সেগুলো 100% অ্যাট্রিবিউশন দিতে পারছে আপনার আপনার সার্চ প্রোডাক্টটা, তাহলে আপনি মনে রাখবেন আপনি রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? কেন কি এটা সম্ভব নয়, মানে মানে সম্ভব নয়, অনেকে চেষ্টা করে, কিন্তু আমরা চেষ্টা করি যে যতটা অ্যাকুরেট হওয়া যায়, মানে 100%-এর মধ্যে যেন 90% আমরা অ্যাকুরেট হতে পারি। তো এই যে দ্যাট ইজ দ্য মোর চ্যালেঞ্জিং পার্ট, তাই না? তাহলে সেটা আমরা এই সিআরএম ট্র্যাকিং এ শিখবো, যে আমরা কিভাবে ইভেন্ট ট্র্যাকিং করার পাশাপাশি আমরা কিভাবে সেটাকে অ্যাট্রিবিউট করতে পারি। ঠিক আছে? এই থার্ড পার্টি চেক আউটের ক্ষেত্রেও সেম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর একটা চ্যালেঞ্জ চলে আসে রাই ভাই, এই যখন আমরা সিআরএম দেখেন এখানে সাজানো হয়েছে এমন স্টেপ বাই স্টেপ যে পরের স্টেপে যেতে গেলে আপনাকে আগের স্টেপে নলেজ দরকার, নাহলে আপনি পরের স্টেপে যেতেই পারবেন না। ঠিক আছে? এই সিআরএম ট্র্যাকিং করতে গিয়ে আমাদের রাহি ভাই একটা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট চলে আসে, যে ভাই রাহি ভাই যখন আমরা সিআরএম এ যখন লিডের স্ট্যাটাস চেঞ্জ হয় তখন এটা কি করতে পারি, আমাদের সার্ভার জিটিএম এ নিতে পারি, যেটা হয়তো অনেকে আপনারা আমাদের অফলাইন কনভার্সন ট্র্যাকিং এর যে ফ্রি ওয়ার্কশপটা হয়েছিল সেখানে আমি একটা পার্টিকুলার হাবস্পট ফর্মের ক্ষেত্রে দেখিয়েছিলাম। ঠিক আছে? কিন্তু রাই ভাই সেখানে আপনি ক্লায়েন্টটা আমাদের দিয়ে দিয়েছিলেন, যে যে ক্লায়েন্টের কাজ কি ছিল, ওই যে লিডের স্ট্যাটাস যখন চেঞ্জ হবে সেটাকে ক্যাপচার করবে, এবং তার পাশাপাশি সে কি করবে, ইউজার রিলেটেড যে ইনফরমেশন গুলো এবং অ্যাট্রিবিউট রিলেটেড যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো কি করবে, আমার সার্ভার কন্টেইনারে নিয়ে আসবে, এবং তার পরবর্তী স্টেপ গুলো অ্যাজ ইউজুয়াল যেমন আমরা করে থাকি অফলাইন কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে, তাই না? কিন্তু এই ক্লায়েন্টে তো আপনি তৈরি করে দিয়েছিলেন, কিন্তু রাই ভাই আমি তো সবসময় আপনার কাছে যেতে পারবো না, আর আপনার সময়ও নেই যে সবাইকে ইন্ডিভিজুয়াল প্রবলেমের জন্য আলাদা আলাদা ক্লায়েন্ট তৈরি করে দেওয়া। সেটা বাস্তব ক্ষেত্রে সম্ভব নয়। আমি এক দুইজনকে হয়তো করতে পারি, কিন্তু সবাইকে তো আমি করে দিতে পারবো না। আমার এটা পসিবলও নয়, তাই না? তো তাহলে আমার ওয়েটা কি রাখবে, তাহলে আমাকে আপনি যেভাবে তৈরি করলেন ক্লায়েন্টটা সেটা যদি আমি শিখতে পারি তাহলে আমাকে তো আর আপনার কাছে যেতে হচ্ছে না। তাহলে আমি নিজেই যখন আমার কোনো একটা প্রবলেম চলে আসবে আমি নিজেই ওই ক্লায়েন্টটা তৈরি করে নিতে পারবো, এবং ওই ক্লায়েন্টটা তৈরি করে আমি যেমন করে যেই ধরনের ট্র্যাকিং করতে চাচ্ছি সেই ধরনের আমি করতে পারবো। তাহলে আমার ডিপেন্ডেন্সি কমে যাবে, তাই না? তাহলে আমি এটা কি কর এই মডিউলে আমরা কি শিখবো, যে আমরা এই ধরনের যে কাস্টম ক্লায়েন্ট কিভাবে তৈরি করতে হয়, কাস্টম টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা শিখবো। যেমন ক্লায়েন্ট আমরা তৈরি করতে পারি সেরকম আমরা যে ফেসবুক টেমপ্লেট ইউজ করে থাকি, তারপর আমাদের জিএ4 এর জন্য যে টেমপ্লেট ইউজ করে থাকি, বা টিকটক জন্য হোয়াট এভার জিটিএম যে টেমপ্লেট গুলো ইউজ করি আমরা, তো সেইগুলো আমি নিজে ভাবে কিভাবে তৈরি করতে পারি, তাই না? কেন কি আমরা যেটা ফেসবুকের জন্য যে টেমপ্লেটটা ইউজ করি, বা টিকটকের জন্য যে টেমপ্লেটটা ইউজ করি, বা হোয়াট এভার প্ল্যাটফর্মের জন্য যে টেমপ্লেটগুলো ইউজ করি, সেগুলো আমরা কোথা থেকে মানে ইনস্টল করি, কমিউনিটি টেমপ্লেট গ্যালারি থেকে। তার মানে কমিউনিটি টেমপ্লেট গ্যালারি থেকে যে টেমপ্লেটগুলো আমরা ইনস্টল করি সেগুলো কেউ না কেউ তৈরি করেছে, তাই না? তাহলে ওরা কেউ না কেউ তৈরি করেছে, তার মানে কি যে ওই টেমপ্লেট গুলো আমরাও নিজে থেকে তৈরি করতে পারবো, তাই না? কিন্তু ওই তৈরি করার প্রসেসটা আমাকে জানতে হবে, তবে না আমি ওটা তৈরি করতে পারবো, তাই না? তাহলে আমরা এই মডিউল 7-এ আমরা দেখবো যে আমরা এই ধরনের টেমপ্লেট বা ক্লায়েন্ট কিভাবে তৈরি করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমরা যে ধরনের ট্র্যাকিং করতে যাচ্ছি বা যে ধরনের ডেটা নিতে চাচ্ছি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে আমরা এই কাস্টম ক্লায়েন্ট বা টেমপ্লেট তৈরি করতে পারি। তারপরে চলে আসবো আমরা মডিউল 8-এ, এবং এই মডিউল 8 থেকে শুরু করে একদম যতদূর মডিউল আমাদের এখন আছে 25 মডিউল অবধি আমরা কি শিখবো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, আরেকটা ল্যাঙ্গুয়েজ আমরা যেটা শিখবো সেটা হলো এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তাই ভাই আপনি একটু আগে বললেন যে আমরা তিনটা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানবো, এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট, যেটা কি করবে আমাদের ওয়েবসাইটে ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে হেল্প করবে, তাই না? কিন্তু
ইমপ্লিমেন্ট করার পর ট্র্যাকিং ইমপ্লিমেন্ট কি জন্য করি আমরা রাহি ভাই? ডেটা কালেক্ট করার জন্য। একটা ওয়েবসাইটে ইউজার কি কি করছে না করছে সেই রিলেটেড ডেটাকে ক্যাপচার করার জন্য, স্টোর করার জন্য, নেওয়ার জন্য, হোয়াট এভার ইউ সে, তাই না? কিন্তু নেওয়ার পরের গল্পটা কি রাই ভাই? তার পরের ডেটাটা কালেক্ট করা অবধি তো এটা হলো মানে অর্ধেক পিকচার, সিনেমার অর্ধেক পার্ট। আর অর্ধেক পার্টটা কি? আর অর্ধেক পার্টটা হলো যে আপনাকে ওই ডেটাটাকে অ্যানালিসিস করতে হবে। ওই ডেটাটাকে নিয়ে শুধু রেখে দিলে হবে না, যে না ভাই আমি ডেটাটা কালেক্ট করে আমার পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। তাহলে তো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কালেক্টিং দোজ ডেটা? যদি ওই ডেটাটা নিয়ে আমি কোনো কিছুই না করতে পারি, তাহলে আমার তো ওই ডেটাটাকে নেওয়ার কোনো মানেই নেই, হ্যাঁ না? তাহলে আমাকে কি করতে হবে রাহি ভাই? ওই ডেটাটাকে নেওয়ার পর আমাকে কি করতে হবে? ওই ডেটাটার উপর অ্যানালিসিস করতে হবে, যে ওই আমার ইউজারের বিহেভিয়ার বুঝতে হবে, আমার ইউজার কোন ধরনের প্রোডাক্ট গুলো বেশি পারচেজ করছে আমাকে দেখতে হবে, আমার আগের বছরে এই মাসে কত সেল ছিল আর এই বছরে আমাদের সেল কত বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, সেটাকে আমাকে অ্যানালিসিস করতে হবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করতে গেলে আমাকে কি করতে হবে? ডেটাটাকে নিতে হবে, বা ডেটাটাকে নেওয়ার পর সেটাকে আমাকে অ্যানালিসিস করতে হবে। তো এই অ্যানালিসিস করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, সেটার নাম হলো এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কেন? কেন কি? আমরা যে ডেটাগুলো নেই ওয়েবসাইট থেকে, সেই ডেটাগুলো কোথায় স্টোর থাকে? একটা ডেটাবেসে। আমরা তো জিএ4 এর কাছে ডেটাটা সেন্ড করে দিই। তারপরে আমরা কি কোনোদিনও ভেবে দেখেছি যে ভাই আমি তো আমার ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে সেই ইভেন্ট গুলো আমি জিএ4 এর কাছে পাঠিয়ে দিচ্ছি। এখন জিএ4 ওই ডেটাগুলো কোথায় রাখছে? কেন কি আমি যখন জিও4 এর ড্যাশবোর্ডে যাই, তখন জিও4 আমাকে সব ডেটাগুলো দেখায় যে আমার ওয়েবসাইটে কি কি ইভেন্ট হয়েছে, কোন কোন প্রোডাক্ট পারচেস করা হয়েছে, আমি কত টাকা রেভিনিউ জেনারেট করেছি, কোন 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 কান্ট্রি থেকে আমার ওয়েবসাইটে ভিজিট করেছে, ঠিক আছে? তাহলে এই সব ডেটাগুলো আমাকে জিও4 এর ড্যাশবোর্ডে শো করে। তো শো করে নিশ্চয়ই, তার মানে ওই ডেটাগুলো কোথাও স্টোর আছে, তাই না? না হলে কেমন করে শো করছে? তাহলে নাহলে তো যদি স্টোর না থাকতো আমি পাঠানোর পর তো ডেটাগুলো ডিলিট হয়ে যেত, তাই না? তাহলে নিশ্চয় কোথায় স্টোর আছে? তাহলে জিও4 এর একটা ডেটাবেস আছে, যে ডেটাবেসে ওরা ডেটাগুলো স্টোর করে রেখেছে, তবেই না সে আপনাকে ড্যাশবোর্ডে ডেটাগুলো দেখাচ্ছে। তো এই যে যখনই আপনি কোনো একটা ডেটাবেস থেকে নিতে চাইবেন, ঠিক আছে, বা ডেটাবেসের মধ্যে স্টোর করতে চাইবেন, তখন এই ডেটাবেসের সঙ্গে কমিউনিকেশন করার একটা ল্যাঙ্গুয়েজের নাম হলো এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়ারি, এল ফর ল্যাঙ্গুয়েজ। এই জন্য এটার নাম কিন্তু ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। মানে যেমন আমি একটু আগে বললাম ব্রাউজার তিনটা ল্যাঙ্গুয়েজ জানে, একটা হলো এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। এর বাইরে ও কোনো ভাষায় বুঝতে পারে না। ওকে আপনি ইংলিশে বলেন বুঝবে না, ওকে আপনি অন্য কোনো ভাষায় বলেন ও বুঝবে না। ও শুধু তিনটা ল্যাঙ্গুয়েজই বোঝে ভাই, আমি এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট বুঝি, বাকি শেষ। আর আমি কিছু বুঝি না, ঠিক আছে? সেরকম আপনি যখন ডেটাবেসের সঙ্গে কমিউনিকেশন করবেন যে ভাই এই ডেটাটাকে স্টোর করো তো, তোমার কাছে একটা ডেটা আছে আমাকে দাও তো, এই যে কমিউনিকেশন করছেন আপনি, তো সে ডেটাবেস বলবে ভাই আমি কোনো ল্যাঙ্গুয়েজ জানি না ভাই, আমি একটাই ল্যাঙ্গুয়েজ জানি, সেটা নাম হলো এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে যদি তুমি আমার সঙ্গে কমিউনিকেট করতে পারো, তাহলে আমি তোমার কোশ্চেনে অ্যান্সার দিতে পারবো, বা তুমি যেই মানে ইনস্ট্রাকশনটা তুমি আমাকে দিচ্ছ সেটা আমি ফলো করতে পারবো। এর বাইরে যদি কোনো ভাষায় তুমি আমার সঙ্গে কথা বলো, আমি ভাই সরি, আমার পক্ষে সম্ভব নয়, কেন কি আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখেছি, আমি বাংলায় কথা বলতে পারি, ব্যাস, আর কোনো কথাই বলতে পারি না। আমার সঙ্গে যদি তোমার কথোপকথন চালিয়ে যেতে চাও, তাহলে তোমাকে বাংলায় কথা বলতে হবে। তো সেরকম ডেটাবেসের ক্ষেত্রে আপনাকে যদি ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করতে হয়, তাহলে আপনাকে এসকিউএল এর মাধ্যমে আপনাকে করতে হবে, ঠিক আছে? কেন করতে হবে ভাই? কেন কি এই যে ডেটাটা আমরা নিব, নেওয়ার পর যে অ্যানালিসিস করব, তাহলে ডেটাবেস থেকে ডেটা না নিতে পারলে তো আমি অ্যানালিসিস করব কিভাবে, হ্যাঁ না? তাহলে ওই নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এসকিউএল জানতে হবে। আচ্ছা, এই অ্যানালিসিসটা কোথায় করবো ভাই? এই অ্যানালিসিসটা করব ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুল ফর অ্যানালিসিস, সেটার নাম হলো বিগ কোয়ারি, যেটা আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যারা এই ফিল্ডে অনেকদিন ধরে কাজ করছে, যে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল এই ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে, সেটা হলো বিগ কোয়ারি। যেখানে আমরা কি করতে পারি? বিভিন্ন প্ল্যাটফর্মের ডেটা একসঙ্গে জড়ো করে সেই ডেটাটার উপর অ্যানালিসিস করতে পারি,
ঠিক আছে? যে মনে করেন আমার কোন একটা ডেটাবেসে ডেটা আছে, সেখান থেকে ডেটা নিয়ে আসলাম, সিআরএম এ আমার ডেটা আছে সেটা ডেটা নিয়ে আসলাম, অফলাইন কিছু ডেটা আছে সেটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এক জায়গায় জড়ো করলাম বিগকোয়ারির মধ্যে। করার পর এখন ওই ডেটাটার মধ্যে আমি অ্যানালিসিস করছি। বা আমার 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 সিএমও একটা কোশ্চেন আমাকে আস্ক করেছে যে ভাই আমাদের এই পার্টিকুলার একটা ক্যাম্পেইন রান করেছিলাম, সেই ক্যাম্পেইনের পারফরমেন্স আমাকে বলো। ঠিক আছে? ওই ওই ক্যাম্পেইন রান করার ফলে আমার বিজনেসে কি কি বেনিফিট হলো সেগুলো আমাকে বলো। তাই না? তো এই যে টাফ কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমার ডেটাটাকে অ্যানালিসিস করতে হবে। তবেই না আমি সেটার অ্যান্সার দিতে পারবো, নাহলে কিভাবে দেবো? তাই না? তো সেই জন্য আমাকে কি করতে হবে, এসকিউএল জানতে হবে। এবং এখানে এসকিউএল আমরা একদম বেসিক এবিসিডি থেকে শুরু করব, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতদূর জানা প্রয়োজন সবগুলো আমরা এখানে শিখবো। এরপরে আপনার এসকিউএল এর বাইরে আর কোনো কিছু আপনাকে শিখতে হবে না, মানে ফর দ্য ওয়েব অ্যানালিসিস পার্টে। ঠিক আছে? একদম আমরা এখানে বেসিক থেকে শুরু করবো একদম। কোথায় গেল, মডিউল 8 থেকে, এবং মডিউল 25-এ আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে? যেখানে আমরা এসকিউএল, হ্যাঁ, আর একটা জিনিস আমরা এখানে যেটা মেনশন করতে চাই আমি, এই এসকিউএল শেখার সময় আমরা সব কিছু কাজ কোথায় করবো, বিগ কোয়ারিতে করব। এবং তার পাশাপাশি আমরা কি করব, রাহি ভাই শুধুমাত্র এসকিউএল কি এমনি আপনি শেখাবেন না, এই এসকিউএল এর যে বিভিন্ন ধরনের আমাদের কোয়ারিজ গুলো থাকবে, সেই কোয়ারিজ গুলো ইউজ করে আপনি কি ধরনের ডেটা নিতে পারবেন, কি ধরনের ডেটা আপনি অ্যানালিসিস করতে পারবেন, সব সম্বন্ধে আপনাকে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখানো হবে। ঠিক আছে? যে আপনি রিয়েল রিয়েল প্রজেক্টে, আপনি রিয়েল আপনাকে যদি এই ধরনের ডেটা আপনাকে বের করতে হয়, বা আপনার ক্লায়েন্ট যদি এই ধরনের কোশ্চেন আপনাকে করে, তখন আপনি কোন ধরনের কোয়ারি রান করবেন, বা ওই কোয়ারি রান করলে আপনি কি ধরনের ডেটা পাবেন, এই সম্বন্ধে কিন্তু আপনাকে একদম ইন ডিটেলস ধরে 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 আপনাকে প্রত্যেকটা জিনিস এখানে শেখানো হবে এসকিউএল এর মধ্যে। ঠিক আছে? এই হলো আমাদের ওভারঅল কোর্স মডিউল, যেখানে আমরা একদম মডিউল 1 থেকে শুরু করে মডিউল একদম 25 অবধি আমরা যত ধরনের ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে যত ধরনের টেকনিক্যাল রিলেটেড যে জিনিসগুলো করার জন্য আপনার যতটুকু নলেজ দরকার সবকিছু আপনি এখানে শিখে ফেলতে পারবেন। ঠিক আছে? আশা করি এইটা, এই মডিউলটা করার মানে এই কোর্সটা করার পর আপনাদের আর মনে হয় আহ, মানে যদি আপনাকে টেকনিক্যাল রিলেটেড যদি কোনো আপনার কাছে কাজ আছে, তাহলে আপনি হয়তো খুব ইজিলি করে ফেলতে পারবেন, আপনার আর প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে? যদি আপনি ভালোভাবে ফলো করেন যেগুলো আপনাদের শেখানো হবে, যেগুলো আপনাদের টাস্ক। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, অনেকের মনে হতে পারে রাহি ভাই আমি তো ভিডিও কোর্সে এনরোল করে ফেলেছি, এখন আমার কাছে থাকলো কি না থাকলো, কোনো এক সময় কোনো একদিন যদি কোনো একটা কাজ আসে, তখন আমি ওই স্পেসিফিক ওই ভিডিওটা ওপেন করে দেখে তারপর করব। আমি বলে দিচ্ছি ভাই, তার থেকে আপনি টাকা রিটার্ন নিয়ে নেন, নিয়ে আপনি কোর্স বাদ দিয়ে দেন। কেন কি এরকম করে আপনি এই জিনিসটা শিখতে পারবেন? এটা কিন্তু ওই আপনার ওই বাধা দ্বারা ঝালমুড়ি নয়। ঠিক আছে? যে ভাই ওই জিটিএম এর কয়েকটা বটন টিকে টিপে দিলাম, কয়েকটা ভ্যারিয়েবল তৈরি করে দিলাম, কয়েকটা প্যারামিটার দিয়ে দিলাম, ভ্যারিয়েবল গুলোতে বসিয়ে দিলাম আর সাবমিট করে দিলাম, ব্যাস আমার ট্র্যাকিং চালু। এটা হবে না, আগে আমি ক্লিয়ার করে দিই। কেন কি এখানে হলো টেকনিক্যাল জিনিস আসবে, এবং আপনাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে ইচ এন্ড এভরি ডে আপনার বাড়িতে। যদি আপনি বলেন ভাই আমি সিনেমা দেখতে বসি প্রত্যেক দিন, মডিউলটা ওপেন করে নিই, ভিডিও আধ ঘন্টা 2.5 ঘন্টা একটা ভিডিও চালিয়ে দেই, দেখে নেই, উইদাউট এনি প্র্যাকটিস, উইদাউট এনি মানে আন্ডারস্ট্যান্ডিং, আমি দেখে ফেলি, দেখে দেখে ব্যাস বন্ধ করে দিয়ে চলে যাই। 2 দিন পর আমি বিরক্ত হয়ে যাই, আমি বুঝিও না কি হচ্ছে না হচ্ছে, 2 দিন পর আমি বলে বেকার নিয়ে নিলাম কোর্সটা, কিছুই বুঝতে পারছি না, কিছুই না হচ্ছে না। ঠিক আছে? তাহলে কোনো লাভ নেই। কেন কি আমি জানি আমি তো অনেকগুলো পড়ালাম, কিছু লোক থাকবে, এখনো আমি বলে দিচ্ছি, দেখেন সবাই আছেন আপনারা, সবার সামনে আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি যে কিছু লোক থাকবে দেখবেন কোর্সের মাঝামাঝি যেতে যেতে না যেতে আপনারা বলবেন যে ভাই আমার তো আর ভালো লাগছে না, আমি তো পারছি না, আমি তো ও করছি না, এ করছি না, সে করছে না, কিন্তু যারা লাস্ট পর্যন্ত টিকে থাকে তারাই কিন্তু উইন করে প্রত্যেকবারই। ঠিক আছে? আর যারা আগেই ছেড়ে দেয় তারা কিন্তু এমনিতে চলে যায়। ওই যারা মনে করেন, এটা স্বাভাবিক, এটা থাকবে, এটা তো কোনো ইয়ে নয়, সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না, তাই না? কিছু জনকে তো বেরিয়ে যেতে হবে কম্পিটিশন থেকে, তাই না?
যারা কম্পিটিশনে টিকার জন্য করবেন তারা টিকে থাকবেন, যারা টিকার জন্য করবেন না ভাই, মজা নেওয়ার জন্য করছে এনরোল করেছিলাম ভাই, মনে হয়েছিল তখন একটু করে নিয়েছি, আছে দেখবো, কবে দেখবো, নাইটা ঠিক ওই দিনটা আদৌ আসবে কিনা, শুভক্ষণ শুভ ঘড়ি, মানে ওই বলে না একটা ওই যে কি বলে ওই জিনিসটাকে, আহ, আরে আরে আর যাও, সেই শুভক্ষণ কখন আসবে, তখন আমি ভিডিওটা অন করব, দেখবো কিনা তো থাকলোই, তাহলে বাদ দেন, ওইরকম করে কোনো কিছু হয় না, ঠিক আছে? সবকিছু আহ, কোনো কোনো জিনিস অ্যাচিভ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হয়, বিনা পরিশ্রমে কোনো কিছু অ্যাচিভ করা যায় না, পৃথিবীর কোনো কিছুই না। আমার কাছে এমন কোনো ম্যাজিক্যাল পিল নেই যে আমি আপনাকে খাইয়ে দেবো আর কাল থেকে আপনি হয়ে যাবেন ভাই, আমাকে ওই বডিটা দিয়ে দেন, আমি গিলে খেয়ে নেবো, নিয়ে ব্যাস কাল থেকে হয়ে যাবো আমি এক্সপার্ট। ঠিক আছে, ওরকম আমার কাছে কোনো ম্যাজিক নাই ভাই। যদি ওরকম ম্যাজিক নিতে আসেন বা কোনো নিনজা টেকনিক আমাদের শিখিয়ে দেন ভাই, এরকম নিনজা টেকনিক শিখিয়ে দেন, ওই নিনজা টেকনিক ফলো করে আমি রাতারাতি একদম ইয়ে হয়ে যাবো, আমার কাছে নাই ভাই। আমার কাছে মেন কথা হলো যারা পরিশ্রম করবে, তা আমি শিখাবো সবকিছুই, আমি যতটুকু জানি, আল্লাহর রহমতে যতটুকু আমি জানি সবকিছু আমি শিখিয়ে দেবো, কিন্তু প্র্যাকটিস করার মালিক আপনারা। আমি আপনাদের ওই ধরে 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 ভাই করেন করেন করেন, তারপর 2 দিন পর আমাকেই কথা শুনতে হয়, রাই ভাইয়ের ব্যবহার ভালো নাই, রাই ভাই শুধু চিৎকার করে, রাই ভাই বকে, এই করে ও করে, ওগুলো আমাকে শুনতে হয়, তাহলে আমি আমার কি ডাল গেজেছে? আপনারা শিখবেন না, আপনারা শিখবেন না, আমার কি, তাই না? আমি সবকিছু শিখাবো, এখন আপনার ভবিষ্যৎ আপনি ডিসাইড করবেন, আপনি যদি চান যে না ভাই আমি মার্কেটে টিকে থাকবো, আমি টাফ প্রজেক্ট গুলো নেব, বেশি বেশি চার্জ করব, বেশি ইনকাম করব, তাহলে করবেন। আর যদি বলেন যে না ভাই আমি করব না, এই যেমন চলছে চলতে থাক, তাহলে আপনার ইচ্ছা, ইট ইজ নট মাই প্রবলেম, তাই না? তো এই হলো ব্যাপার, রিয়ালিটিটা আমি আপনাদের আগেই দেখিয়ে দিলাম, কেন কি আমি ওই স্বপ্নের দেশে কাউকে ভাসিয়ে দিতে চাই না, আর লাখ লাখ কোটি কোটি টাকার স্বপ্ন দেখাতে চাই না, যে ভাই ডলারের উপর ডলার ইনকাম করে ফেলতে পারবেন, রাতারাতি কোটি ডলারের মালিক হয়ে যাবেন, দ্যাট ইজ নট পসিবল। আমি আগেই বলে দিই, এটা ভুয়া স্বপ্ন। ওই স্বপ্ন দেখিয়ে আমরা কোনো কোর্সও করাই না, আর স্বপ্ন দেখিয়ে মানুষকে মানে মরুভূমি মরীচিকাও দেই না, যে ভাই একটা ইয়ে করে ফেলেন, লাখ লাখ কোটি কোটি ডলার ইনকাম করে ফেলতে পারবেন, নট নট পসিবল। এবং কি সবাই পারেও না, লক্ষে একজন হয়, ওই লক্ষে একজন আপনি হবেন কিনা সেটা ডিসাইড করবে আপনি। আর আপনি ভাবেন যে যদি লক্ষে যে একজন হয়েছে, সে পরিশ্রমের মাধ্যমেই হয়েছে, সে বসে বসে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে লক্ষ লক্ষ ডলার ইনকাম করা যায় না, পসিবল নয়, তাই না? লজিক্যালি পসিবল নয় সেই জিনিসটা। এখন আপনারা যদি বলেন যে না ভাই আমি সেই ডেডিকেশনটা দেওয়ার প্রস্তুত, আমি মেন্টালি সেইভাবে প্রস্তুত যে না ভাই আমি যা দরকার আমি সবকিছু করব, তাহলে আপনি পারবেন। আর যদি বলেন যে না ভাই আমি মেন্টালি প্রস্তুত নয়, আমি ওই স্বপ্ন দেখতেই ভালো লাগে, প্রথম প্রথম কয়েকদিন একটু এনার্জেটিক থাকি আমি, তারপরে ধীরে ধীরে এনার্জি কমে যায়, তারপর আমার ভালো লাগে না, বিরক্ত লেগে যায়, তখন বলে এই এগুলো করে কোনো কিছু হয়? ফ্রিল্যান্সিং মানে হলো ভুয়া, ঠিক আছে? ফ্রিল্যান্সিং কোনো কাজ হয় না, ইনকাম হয় না, সে হয় না, ও হয় না, সে হয় না, এগুলো দিয়ে কোনো কিছু কাজে হয় না, ঠিক আছে? তো এইগুলাই হলো ব্যাপার। তো ওই যে সবকিছু আপনার উপরে, সবকিছু আপনার হাতে, কেউ আপনাকে। আরেকটা জিনিস বলে দিই, যেটা সেটা হলো, আরেকটা হলো যে আপনাদের প্রত্যেক দিন হোমওয়ার্ক দেওয়া হবে, কেন কি এখানেও কিন্তু ওই ওই হোমওয়ার্ক দিলো কি দিল না এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? মানে হোমওয়ার্ক দেওয়া হবে, এবং আপনাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এবং কোনো একটা দিন আমি কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস মানে ইয়ে করব যে আমাকে এই জিনিসটা করে দেখান, তখন কিন্তু আপনাকে লাইভে ওটা করে দেখাতে হবে, বা টেস্টও নিতে পারি আমি, যে ভাই ও যে এ, আমি আগে থেকে বলে দেবো যে এই দিন আমি টেস্ট নেব, সেদিন কিন্তু আপনাদের টেস্ট দিতে হবে, ঠিক আছে? তাহলে একটা মনে করেন, মানে আমি তো চেষ্টা করবো আমার তরফ থেকে, আপনাদের এখন যদি ভালোভাবে করেন করবেন, আর যদি না করবেন না করবেন, আমার তো আর ইয়ে নাই, কেন কি অনেক অনেক ইয়ে করেছি, অনেক মানে মানুষকে ভালো করার চেষ্টা করেছি, কিন্তু উল্টো আমাকেই কথা শুনতে হয়, ঠিক আছে? যে ও এই সেই, আচ্ছা সেটা গেল। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে দিই, যে আপনাদের যারা যারা ফেসবুক গ্রুপে জয়েন হননি আমাদের,
যদি ইচ্ছা থাকে আপনাদের, কোনো বাধ্যবাধকতা নেই, জয়েন হতে পারেন। ঠিক আছে, এবং সেখানে আপডেট পেতে পারবেন, এবং হোমওয়ার্ক যেগুলো আমরা দিব, যেগুলো হোমওয়ার্ক মনে করেন ফেসবুক গ্রুপে জমা দেওয়ার মতো, আমি বলে দেবো আগে থেকে হোমওয়ার্ক দেওয়ার সময়, সেগুলো আপনারা ওই ফেসবুক গ্রুপে জমা দিবেন। আর যেগুলো হোমওয়ার্ক ফেসবুক গ্রুপে জমা দেওয়ার মতো নয়, সেগুলো আমি যে জায়গায় জমা দিতে বলবো সে জমা দেবেন। ঠিক আছে। আচ্ছা। আর আর কিছু কি মিস করলাম? হ্যাঁ, আরেকটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বলতে চাই। সেটা হলো যে আজকে হলো 25শে ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা, অনেকেই আমাকে কিন্তু মেসেজ দিয়েছে যে ভাই আমরা এই 25শে ডিসেম্বর, আর তো কয়েকদিন, তাহলে বছরের শেষ, আর এই কয়েকটা দিনে অনেকে ছুটি পায় বা অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, বা ছেলে মেয়েদের ছুটি হয়, গ্রামের বাড়ি যায়, আত্মীয়ের বাড়ি যায়, হোয়াট এভার। ঠিক আছে। তো একটু যদি আপনি কাইন্ডলি সামনের বছর থেকে যদি শুরু করতাম আমরা, তো এটা কি পসিবল নয়, আমার পসিবল কিনা। ঠিক আছে। সো আমরাও এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করেছি যে এই সময় হয়তো অনেকের অনেকে মনে করেন মানে যেহেতু লাস্ট সময় এই সময়, সো অনেকে থাকে যে আমরা একটু ঘুরতে যাই বা হোয়াট এভার। ঠিক আছে। সো এই জন্য আমরা একটু ডিসাইড করেছি যে আমাদের এই আজকে তো বৃহস্পতিবার, একদম সামনের বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার মানে হলো জানুয়ারি মাসের 1 তারিখ, 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের ফুল ফ্লেজ ক্লাস শুরু হবে। ঠিক আছে। আজকে আপনাদের একটা জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস হলো, একদম জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের একদম ফুল ফ্লেজ ক্লাস শুরু হয়ে যাবে। এবং এই কয়েকটা দিন আপনারা একটু বাড়িতে ঘোরাঘুরি করেন, বা ওটা যার যেগুলো প্ল্যানিং আছে সেগুলো আপনারা একটু করতে পারেন। ঠিক আছে, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছে, সেই জন্য আমরা এই ডিসিশনটা নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে, এক কুইকলি আমাকে করতে পারেন। আচ্ছা হ্যাঁ, কোশ্চেন করার ওয়ে হলো, আমি যারা নতুন তাদেরকে একটু বলে দিই, যারা পুরাতন তারা তো জানেনি। কোশ্চেন করার ওয়ে হলো সবাই হ্যান্ড রেজ করবেন, সবাইকে অপরচুনিটি দেওয়া হবে। এরকম রাইভাই ক্লাসে কখনোই হবে না যে ভাই আমি হ্যান্ড রেজ করেছিলাম কিন্তু আমার কোশ্চেন না নেওয়াই, মানে না, আমার কোশ্চেনের অ্যান্সার না দিয়ে আপনি সেশন শেষ করে ফেললেন। ঠিক আছে, এরকম কোনোদিন হয়নি আর হবেও না। ঠিক আছে। সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, শুধু আপনি হ্যান্ডটা রেজ করে রাখবেন, আমি এক এক করে বলবো, আপনি আনমিউট করবেন, করে আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। আবার যদি আপনার কোশ্চেন থাকে আপনি আবার কোশ্চেন করবেন, আবার ইয়ে করবেন, তারপরে আমি আবার নেক্সট কোশ্চেনে চলে যাবো। ঠিক আছে, মানে নেক্সট পার্সনের কোশ্চেনে। হ্যাঁ। হ্যাঁ, মনিরুল ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আহ, একটা জিনিস আর কি ইনক্লুড করা যায় কিনা সেটা হলো সিডিপি নিয়ে। আমি একটা ক্লায়েন্টের মেসেজ পেয়েছিলাম হুম। লিঙ্কডইনে, যে সে জিজ্ঞাসা করছিল যে সিডিপি তে তো ওদের বিভিন্ন চ্যানেল থেকে ডাটা আসে, সিআরএম এর ডাটা থাকে, হুম। ইমেল লিস্টের ডাটা থাকে, ওয়েবসাইটের ডাটা থাকে ইউজারের। হুম। তো ওরা ইউজারের ফার্স্ট পার্টি ডাটাটা অ্যাড প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করতে যাচ্ছে, মানে নিতে যাচ্ছে যাতে ওরা অ্যাড রান করতে পারে ওই অডিয়েন্সের উপর। এখন সিডিপি ডাটাটা অ্যাড প্ল্যাটফর্মে কিভাবে ইন্টিগ্রেট করা যায় এটা তো আমি জানি না, তো এটা দেখাবেন কিনা? না, দেখালে এটা তো অনেক উপকার হতো। মনে হয় আমরা দেখাবো না, কিন্তু এই মানে যে জিনিসটা আপনি করতে যাচ্ছেন সেটাকে যদি আপনাকে করতে হয়, সেটার নলেজটা দেওয়া হবে আপনার, মানে মানে ওইটা, ওই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য যে নলেজটা দরকার, বেসিক নলেজটা দরকার, সেটা আপনি এই কোর্সে পাবেন, যেটা হলো এপিআই এনএসটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে। ঠিক আছে। কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি যদি আপনি বলেন যে না ভাই সিডিপি থেকে আমাকে কিভাবে ডেটাটা নিয়ে যেতে হয় সেটা আমাকে দেখান, সেটা আপনাদের এই কোর্সে দেখানো হবে না। কিন্তু কিভাবে ডেটাটা নিয়ে যেতে হয় তার ফান্ডামেন্টাল যে কনসেপ্টটা, সেটা আপনাদের শেখানো হুম, হবে, যেটা হলো এইচটিটিপি বা এপিআই এর মাধ্যমে। বুঝতে পেরেছি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা জানলেই হলো, মেথডটা জানতে পারলেই ভালো। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শামীম আহসান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমাদের কি বিটকয়েনের অ্যাকাউন্ট তো লাগবে নাকি প্র্যাকটিস করার জন্য? হ্যাঁ, অবশ্যই। শামীম আহসান। আহ, আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশ থেকে আমি একবার ট্রাই করছিলাম, তো ইয়া নেয় না, আপনার ডেবিট কার্ড ডলার ইনভেস্ট করা থাকলেও এটা ডিক্লাইন করে।
না, হয়তো আপনার যদি ভালো কার্ড, ভালো ব্যাংকের কার্ড থাকে তাহলে হয়তো গুগল ক্লাউড অ্যাকাউন্ট খোলা যায় তো বাংলাদেশ থেকে, যায় না? আমি যা ভাই, আপনার হয়তো বা কার্ডের মেয়াদ আছে কি একটু ভালো করে চেক করে দেখতেন। আমার তো খোলা ডেবিট গেছে। কার্ড দিয়ে ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড লাগবে? না, ক্রেডিট ডেবিট কার্ড, ডেবিট। ডেবিটও হয় কিন্তু ক্রেডিট কার্ড বেস্ট আমার মতে। আচ্ছা, আমার তো ডেবিট কার্ড দিয়ে অন্য না, আমার কার্ড দিয়ে কিন্তু আমি অন্যান্য যে অনেক কিছুই করছি আর কি, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন। হুম। হ্যাঁ, না, তো হয়, এটা দিয়ে আমি করতে আমি পারছি দেখেছি অনেকেরই ইসলামী হয়। ব্যাংকের। জানি না, সেটা আমি বলতে পারবো না স্পেসিফিক কোন ব্যাংকের জন্য। আপনি তাহলে ব্যাংকের সঙ্গে একবার কথা বলেন যে ভাই আমি এরকম গুগল ক্লাউডে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি কিন্তু আপনার কার্ড দিয়ে হচ্ছে না, বুঝতে পারছেন, আচ্ছা আপনাদের আচ্ছা। ব্যাংকের কার্ড দিয়ে হচ্ছে না, বা কোনো স্পেসিফিক কোনো প্রবলেম থাকতে হতে পারে, বা ডুয়াল কারেন্সি বা এরকম কোনো ব্যাপার হতে পারে, হ্যাঁ, আমি জানি না স্পেসিফিক আপনাদের কি রুলস এন্ড আচ্ছা, তার মানে রেগুলেশন ব্যাংকে আছে। কথা বলবো, এই তো। হ্যাঁ, ব্যাংকে কথা বললেই হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খায়রুল বাসা ভাই বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের সাপোর্ট সিস্টেমটা কিভাবে হবে? হ্যাঁ, আর আমাদের রিয়েল কোনো প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো ইস্যু হয়, তারপর রিয়েল অবশ্যই। প্রজেক্টে কোনো হ্যাঁ, ইস্যু হয়, তাহলে কিভাবে আমরা সাপোর্ট পেতে পারি? আচ্ছা খায়রুল ভাই, হ্যাঁ, সাপোর্ট সিস্টেমে যেটা হবে সেটা হলো আপনাদের সপ্তাহে একদিন সাপোর্ট হবে, সেটা হলো শুক্রবার, ঠিক আছে? না, শুক্রবার নয়, সেটা হলো বৃহস্পতিবারে ক্লাস হবে। শুক্রবার শনিবার আমি বলে দেবো ওটা, ঠিক আছে? শুক্রবার অথবা আচ্ছা। শনিবারে যে কোনো একটা দিন আপনাদের সাপোর্ট হবে, যেদিন আপনি আপনাদের যত প্রবলেম থাকবে আপনারা ওখানে ডিসকাশন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। এটা কি আপনার মাধ্যমে হ্যাঁ, আমি আপলোড হবে? থাকবো সাপোর্ট ক্লাসে, এবং আপনাদের যত কোশ্চেন থাকবে আমি অ্যান্সার দেবো, ঠিক আছে? জি, ইনশাল্লাহ। আচ্ছা। আর আর একটা হলো প্রজেক্টের সাপোর্ট হিসাবে, সাপোর্ট নিয়ে নাই তো, সেটা জি। হলো যে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে প্রজেক্ট রিলেটেড, সেটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারবেন, ঠিক আছে? আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনাদের ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেখানে আপনি জানাতে পারবেন। সেখানে আমি আছি, আমাদের আরো সাপোর্ট মেম্বার আছে, আপনারা সবাই আছেন যারা অনেক দিন ধরে এই ফিল্ডে কাজ করছেন, কেউ না কেউ আপনাকে হেল্প করে দেবে, বুঝতে পারছেন জি, খায়রুল ভাই? ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। ঠিক আছে। গট ইট। হুম, হুম। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং নিয়ে যাদের কোশ্চেন আছে, ক্লাস রেকর্ডিং কিভাবে পাবো? হ্যাঁ, ফাহিম কবির ভাই, ক্লাস রেকর্ডিং আপনাদের যেদিন ক্লাস হবে সেই দিনই আপনাদের, বা সেই দিন আমি বলবো ওদিন না দেখে পরের দিন আপনাদের দেওয়া হবে ক্লাস রেকর্ডিং, সেটা আপনাদের গুগল ড্রাইভ দেওয়া হবে, ঠিক আছে? সেই ড্রাইভে আপনি গেলেই আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন, ডকুমেন্ট থেকে আপনার ভিডিও থেকে সবকিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? টাকা কেটে নেব নাকি জাস্ট অ্যাড করলে আমি সকল কাজ করতে পারবো? না, টাকা না, প্রথমে যখন আপনি অ্যাড করবেন তখন হয়তো ভেরিফিকেশনের জন্য কিছু টাকা আপনার কাটবে, আবার সেটা আপনার ফেরতও দিয়ে দেবে তারা, ঠিক আছে? আহ তারপরে আর কাটবে না, বুঝতে পারছি। ওমর ফারুক ভাই, ওকে। সো আর তো দেখছি কারো কোশ্চেন নেই। হ্যাঁ, আশরাফ নির্জন ভাই বলেন। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন ওই বিগ কোয়েরির কথাটা, ওটা তো পেইড তাই না? হ্যাঁ, তো আমি যখন প্র্যাকটিস করতে যাবো, আমার তো দেখা যাচ্ছে কোনো কার্ড নেই, নেই কিছুই নেই, দেখা যাচ্ছে আমার এজও ওইরকম হয় না, ম্যাচ করে না যে কার্ডের ব্যাপারটাই করবো, আর ওরকম আমার তো কোনো ফ্যাসিলিটি নাই। তাহলে আচ্ছা। এই ব্যাপারটা কিভাবে করবো বলেন আচ্ছা, তো? তাহলে আপনাদের বিগকোয়ারি একটা ডেমো অ্যাকাউন্টও করা যায়, ঠিক আছে, যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু ডেমো অ্যাকাউন্টের কিছু লিমিটেশনস আছে, ঠিক আছে? সেটা আমি ক্লাসে দেখিয়ে দিব যে আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে, না ভাই আমি কার্ডও অ্যাড করতে পারবো না, বা আমার কার্ড নেই, বা হোয়াট এভার, ঠিক আছে? তো আপনি বিগকোয়ারি ডেমো অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন, যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু সেখানে বিগকোয়ারির যত ফিচার্স আছে সবগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না, যেহেতু সেটা একটা ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে? বুঝতে পেরেছেন আশরাফ নির্জন হ্যাঁ। ভাই? জি। হুম। হ্যাঁ, সাদমান ইশরাক ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, এই আমি কি রেড ডট পে এর কার্ড ইউজ করতে পারবো ভার্চুয়াল কার্ডটা বিক্রির জন্য? এটা তো মানে আমি বুঝতে। স্পেসিফিক্যালি সাদমান ভাই বলতে পারবো না, কেন কি আচ্ছা আপনি আচ্ছা। একবার বিগ কোয়েরিতে অ্যাড করে দেখেন, যদি ওরা নিয়ে নেয় তাহলে হয়ে যাবে, আর যদি না নেয় তাহলে আপনাকে ব্যাংকে বা অন্য কোনো কার্ড ইউজ করতে হবে, বুঝতে পেরেছি? আচ্ছা, সাদমান ঠিক ভাই। আছে। হুম। থ্যাংক ইউ।
হ্যাঁ, সাকিব হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আচ্ছা, আমি একটু আগে একটা বিটকয়েন একটা অ্যাকাউন্ট ইউজ করি, আমার এখানে কার্ড টার্ড কোনো কিছুই লাগে না। আমি একটা সোর্স থেকে পাইছিলাম, লিঙ্কে ঢোকার পরে এখানে মানে ইউজ করতে পারি। ওইটা কি আসলে ডেমো নাকি এটা হ্যাঁ কি? হ্যাঁ, ডেমো অ্যাকাউন্ট যেটা আপনি লিঙ্কের মাধ্যমে পেয়েছেন, তো ওটা একটা ডেমো অ্যাকাউন্ট, ওটাতে আপনার কার্ড লাগবে না, কিন্তু ওটাতে সব ফিচার্স গুলো আপনি পাবেন না। বুঝতে পারছেন সাকিব হোসেন ভাই? জি জি, মানে হুম। এটা দিয়ে কাজ চালানো যাবে মোটামুটি হ্যাঁ, নাকি? কাজ চালানো যাবে, কিন্তু মানে যদি আপনি ফুল ফিচার নিতে চান, না ভাই আমি বিটকয়েনে যত কিছু ফিচার আছে সবগুলো আমি ইউজ করতে চাই, তখন এটা পারবেন না আপনি ডেমো অ্যাকাউন্টে। বুঝতে পারছেন? ওকে ওকে, আর ওইটা যদি আমি পেইড নিতে চাই তাহলে ওটা কি মান্থলি সাবস্ক্রিপশন নাকি? না না, ওটা তো আপনি ওই কার্ড অ্যাড করে আপনি গুগল ক্লাউড অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর আপনার মানে প্রত্যেক মাসে ওরা ওদের ফ্রি কোটা আছে, ওই কোটা যদি এক্সিড করে যান তখন আপনাকে চার্জ কাটবে, না হলে আপনার চার্জ কাটবে না। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, ইমতিয়াজ ভাই বললেন। আচ্ছা ভাই, আমরা তো হচ্ছে ওই এপিআই দিয়ে হচ্ছে আপনার ফেসবুকে বলি বা গুগল অ্যাডসে বলি হচ্ছে রিকোয়েস্ট গুলো পাঠাবো, হুম স্টেপ এখন ইউজ করবো না। হুম। তো হচ্ছে আমি কি এটা শুধু জানতে পারি যে হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মটা আমাদেরকে দেখাবেন, কোনো স্পেসিফিক প্ল্যাটফর্ম দেখাবেন, যেমন ওয়ার্ডপ্রেস বলি বা কাস্টম মেড ওয়েবসাইট বা শপিফাই? হ্যাঁ, যে কোনো আপনি মানে দেখেন, আমি যে কোনো দেখেন স্পেসিফিক্যালি, এখন আপনি যদি বলেন যে না ভাই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাকে দেখান, সেটা তো সম্ভব হ্যাঁ নয়। আমি আপনাকে যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনাকে দেখাবো, এবং সেই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করে দেবো যে কিভাবে সেন্ড করতে হয়। তাহলে আপনি যদি বেসিক ক্লিয়ার আপনার হয়ে যায়, তাহলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে সেম কনসেপ্ট আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? হ্যাঁ, ওইটাই মানে আমি জানতে চাচ্ছি আপনার না, কি। ওটা আমি এখন ডিসাইড করিনি, যখন আচ্ছা, দেখাবো তখন আমি ডিসাইড করবো। ও, হ্যাঁ, আলিয়া আলো ভাই, আপু মনে হয়। জি, আসসালামু হ্যাঁ, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আচ্ছা, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আমি এই কিছুদিন আগে ফাইবারে একটা নক পেয়েছিলাম। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ছিল যে তার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করবে, তার পার্সোনাল ইনফরমেশন গুলো দেওয়া, উইদাউট কোনো ফর্ম সাবমিট, উইদাউট কোনো পারচেজ বা চেক আউট, কোনো কিছু ছাড়াই। মানে সে চাচ্ছে তার ইউজার ইনফরমেশন গুলো নেওয়া, তো সেটা কি পসিবল? না না, আলে আপু ভাই, হ্যাঁ, আপু, ওটা হবে না। মানে আপনার ইউজার যদি আপনার ওয়েবসাইটে আসে এবং মানে মানে ডিসাইড করবে যে যদি ইউজার আপনার যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি লগ ইন ফাংশনালিটি থাকে, যে না ভাই আমার লগ ইন ফাংশনালিটি আছে ওয়েবসাইটে, তাহলে আপনি ইউজারের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন যদি সে লগ ইন অবস্থায় আপনার ওয়েবসাইটে ভিজিট করে। বুঝতে পেরেছি? উইদাউট submitting any form, without submitting any checkout page or any purchase। ঠিক আছে? ওর আর লগ যদি ইনও নাই, বললো যে ও বলতেছে যে এটা নাকি পসিবল, সে নাকি এর আগে একবার করছিল। তা আমি বলছি যে এটা আমার সম্বন্ধে কোনো ধারণা নাই, সে এটা আমি না, বলতে পারবো। ওটা পসিবল নয় যদি আপনার লগ ইনও ফাংশনালিটি না থাকে, জি আর ফর্মও সাবমিট না করে, বা সে মনে করেন কোনো পারচেজও না করে, তাহলে সম্ভব নয়। ঠিক আছে? জি বেসিক্যালি যে জিনিসটা হলো যে ওই ইউজারের ইনফরমেশনটা তো আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনি জি কিভাবে ওই জিনিসটাকে প্রোভাইড করবেন, তাই না? না হলে জি। তো সম্ভব নয়। হ্যাঁ, আর আরেকটা কোয়েশ্চেন ছিল, জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলেন। ওই আমার একটা ক্লায়েন্টের এরকম একটা হাবস্পট সিআরএম এর কাজ আমি পাইছিলাম। সেখানে হচ্ছে আপনার যে কন্ট্যাক্টটা যেটার কথা বললেন, সে কন্ট্যাক্ট না, সে চাচ্ছিল যেটা ডিল হয়, যেটা ডিলে আসে, কন্ট্যাক্ট থেকে যখন ডিলে এসে পড়ে, সেই ডাটাগুলো নেওয়া, সেটা কি আমরা এখানে পাবো করতে? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। কেন আপনার ওই 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 ইয়েটাতে তো মনে হয় দেখিয়েছিলাম, মনে হয় ইয়েতে অফলাইন কোর্স। অফলাইন কোর্সে দেখিয়েছি না এটা, মনিরুল ভাই? হ্যাঁ ভাইয়া হ্যাঁ ওটা হ্যাঁ, কি সব ডিল ডিটেল ছিল? দেখানো। আমি যতদূর দেখছিলাম ওটা কন্টাক্টের স্ট্যাটাসটা, ডিলে তো ছিল না সবই কন্টাক্ট। স্টেজ তো, ডিফারেন্ট স্টেজ। হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে কন্টাক্টের স্টেজটা ছিল, ডিলের তো মেবি ছিল না। আচ্ছা, ডিলের স্টেজ গুলো আপনি চাচ্ছেন, তাই তো? জি জি, আমার ক্লায়েন্ট আচ্ছা চাচ্ছিল আচ্ছা আর আচ্ছা। কি, বিকজ হ্যাঁ সে হ্যাঁ, আচ্ছা কন্টাক্টের হ্যাঁ, স্ট্যাটাসটা ওটা চাচ্ছিল। দেখাবো, ওটা দেখাবো, ঠিক আছে। জি জি, ওই সেম আচ্ছা কনসেপ্টই, কিন্তু জিনিসটা একটু আলাদা আলাদা ইয়ে করতে হবে। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, সালাম আলাইকুম। ঠিক আছে। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। 2026 সালের প্রথম 1 জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের একদম ফুল ফ্লেজে ক্লাস শুরু হবে। একদম আমি আশা করি সবাই জয়েন করবেন, এবং আমাদের এই কোর্সটা সুন্দরভাবে আমরা চালিয়ে যেতে পারবো। ঠিক আছে? আচ্ছা, রাই ভাই আমার একটু সুযোগ দেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রবিল ভাই বলেন, কি বলতে আচ্ছা, চাচ্ছেন? সবাইকে আমাদের কোর্সে মানে জয়েনের জন্য অভিনন্দন।
আচ্ছা, একটু ইনফরমেশন দেবো এটাই যে রাই ভাই তো ক্লাস করে, মানে ক্লাস করায়, আর আমরা ব্যাক এন্ডে আপনাদের নিয়ে একটু মানে বিজি থাকি। হ্যাঁ, তো মোটামুটি আজকে একটা জিনিস দেখলাম যে ম্যাক্সিমামই সবাই ঠিক মতো জয়েন হয়েছেন, তো কিছু ইয়ে আছেন যে আপনারা নামটা চেঞ্জ করেন না। হ্যাঁ, যেহেতু আপনারা সবাই স্মার্ট, এর পরবর্তী ক্লাস থেকে আপনারা নামটা একটু চেঞ্জ করে নেবেন, দেখবেন যে আপনাদের লগ ইন নামটা কি আছে। হ্যাঁ, তাহলে আমাদের একটু সুবিধা হয়। আবার আজকে কয়েকজনের একটু প্রবলেম হয়েছে, মানে জয়েন হচ্ছিল না। তো তারা একটু করবেন যে জুমটা একটু লগ আউট করে হয়তো 1 মিনিট লেট করবেন, তার পরবর্তী আবার জয়েন হবেন। হ্যাঁ, এইটা একটু আপনারা সবাই একটু দেখবেন আর কি, আর যাতে আরেকটা আমাদের জিনিস আরেকটা জিনিস রবিউল ভাই একটু ক্লিয়ার করে দিই সবাইকে, সেটা হলো যে সবাই জুমের যে অ্যাপ হয়, ডেস্কটপ অ্যাপ হয়, সেটা ইউজ করবেন। ওই যে জুম ব্রাউজারে করবেন না, ব্রাউজারে করলে অনেক সময় জয়েন করতে অসুবিধা হয়। সবাই যে জুমের যে অ্যাপ হয় সেটা আপনি ইনস্টল করে তারপর ওই অ্যাপ দিয়ে জয়েন করবেন, ঠিক আছে? বুঝলেন? হ্যাঁ রবিউল ভাই বলেন, জয় বলবেন। এইটুকুই ছিল, এইটুকুই কথা ছিল। আচ্ছা, বেশ। আরফাত ভাই আপনি কিছু বলবেন? না ভাই, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ তাহলে একদম দেখা হচ্ছে 1 তারিখে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাল্লাহ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাই। হ্যাপি হলিডেজ।